দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই লাইভে আমার অনেক অনেক কিছু ক্লিয়ার করার আছে। আমি ভাবি না যে আজকে আমার লাইভে আসতে হবে, বাট কিছুক্ষণ আগে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তাই আমরা সকলে এখন লাইভে আসলাম। কারণ এক পক্ষ থেকে শুনে কখনো কোনো কিছু জাজ করা যায় না, আপনাদের দুই পক্ষেরই কথা শুনতে হবে। লাস্ট টাইম আমি যখন লাইভে আসি, লাইভে এসে আমার সাথে এত কিছু হওয়ার পরেও আমি কোনো কিছু বলি নাই। কেন বলি নাই? বন্ধুত্ব সম্পর্কের কারণে আমি বলি নাই। কারণ পাস্ট হোক বা যেটাই হোক, অতীতে তার সাথে আমার বন্ধুত্ব ছিল, খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। কারণ বাট এই বন্ধু আমার এরকম রূপ ধারণ করবে আমি কখনো কল্পনা করি নাই। তো আমি একটু অপেক্ষা করি, সবাই আসুক, আসলে দেন আমরা এক এক করে শুরু করব। হ্যালো ভাইয়া, হ্যাঁ হাই ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আমাকে জাস্ট একটু সময় দিতে হবে, আমরা সবাই আসুক, দেন আমি এক এক করে সব ক্লিয়ার করব। ওকে, তো জাস্ট আমরা আরেকটু সময় 2টা মিনিট আমি সবার কাছে একটু সময় চাইবো। সবাই একটু সময় দেন যাতে সবাই জানতে পারে, কারণ অলরেডি তো আমাকে নিয়ে অনেক আজে বাজে কমেন্টস আসা শুরু হয়ে গিয়েছে। তো সব কিছুই ক্লিয়ার করবো, বাট একটু সময় দিতে হবে আমাকে। হাই ভাইয়া, কেমন আছো? জি ভাইয়া, কেমন আছো? হ্যালো ভাইয়া। ভাইয়া তোমাকে এটা আশা করিনি। হ্যাঁ ভাইয়া, অবশ্যই আপনার আমারটা শুনতে হবে। আমি বলি, আমারটা আস্তে আস্তে দেখেন, দেন আপনারা বুঝতে পারবেন। হাই রাখি ভাইয়া, হ্যালো রাখি ভাই। ওকে, আলহামদুলিল্লাহ ভালো মানুষ চলে আসছেন, অনেকেই চলে আসছেন, ভালো অ্যামাউন্টের একটা মানুষ আসছে। তো আমি এক এক করে শুরু করি। সর্বপ্রথম শুরু করব আমি আজকের মেহেদী হাসানের লাইভ নিয়ে। আজকে মেহেদী হাসান লাইভে যাওয়ার আগে কি হয়েছে সেটা কিন্তু সে এক্সপ্লেন করেনি। কালকে রাতে কখন কিভাবে কি হয়েছে কিচ্ছু সে বলেনি। আমি এখন বলতেছি, কালকে রাতে আমি তাকে ফোন দিই, তার বাসায় ফোন দিই। তার বাসায় আমার সাথে সে কথাই বলবে না। আমার ম্যানেজারের মাধ্যমে আমি হেল্প নিই, কারণ আমার মতে যেহেতু সবাই চাচ্ছিল যে আমরা ব্যাক করি, তো আমি সব কিছু ভুলে কি আমি চাইছি যে যা হয়েছে পাস্টে, আমার ভুল ওর ভুল যা হোক সব কিছু ভুলে গিয়ে দুইটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমি সব ভুলে গেছি। বলছি যা হয়েছে হয়েছে, সমস্যা নেই। ওর সাথে আমার 7 বছর সম্পর্ক, আমি এত ইজিলি ব্রেক হইতে দিব না, কোনো সমস্যা নেই। বাট ও কোনোভাবে আমার সাথে ফোনে কথা বলবে না। সো আমি এখন আমাদের ম্যানেজারকে ডাক দেবো যে সব কিছু ম্যানেজ করেছে। তো শুভ, প্লিজ আসো আসো। তো এটা হচ্ছে আমাদের শুভ ভাইয়া, যে আমাদের A to Z সব কিছু ম্যানেজ করে, ইউটিউব, ফেসবুক বা আদার যে যে সাইটগুলো রয়েছে। তো শুভ ভাইয়া কাইন্ড অফ মাই গার্জিয়ান, আমাদের সবার গার্ডিয়ান টাইপের। আমাদের অনলাইন বেসে যেসব জিনিসগুলো হয় সবগুলো আমাদের গার্ড করে, প্লাস আমাদের ফিউচারে আমরা কীভাবে কী করবো আমাদের একটু হেল্প করে। তো শুভ ভাইয়া শুরু করো। সো গাইস, আসসালামু আলাইকুম। রাকিবের সাথে আমার পরিচয় 17 শেষ থেকে, মানে 13,000 যখন সাবস্ক্রাইবার, যখন আমার সাবস্ক্রাইবার মাত্র 13,000 তখন থেকে আমরা কাজ করি। সো ভালো মন্দ সব মিলিয়ে এতটা বছর, 2022-এর তো এখন তো অনেকটা বছরই পার করছি। সো মেহেদির সাথে যেমন 7 বছরের সম্পর্ক যদি বলা হয়, আমার সাথেও 4 বছরের বেশি, তো কম না। সো আমি কখনোই চাইতাম না যে দুইজনের মধ্যে কি অনেক কিছু ম্যানেজ করি। সো আমি চাইতাম না যে দুইজনকে ভাঙন হোক বা একটা ঝগড়া লাগলে কি হয়, কারো তো মিট আপ করতে হয়। কারণ ভাঙতে সবাই পারে, গড়তে কিন্তু কেউ পারে না। সো গড়ার জন্যই রাকিব 2 দিন আগে থেকেই, মোটামুটি লাস্ট 2 দিন আমরা মিট আপ করি। সো একটু স্যাড ছিল যে ঘটনাগুলো বলছে বা শুনছি ব্যাক সাইড থেকে, দুই পক্ষেরই আমি শুনছি। সো কার দোষ কার ভুল এটা হলো পরের ইস্যু। কিন্তু কালকে যখন রাকিব বেশ করে বলতেছিল যে ভাইয়া মিট আপ করা যাক, যেহেতু লাইভে আসবে, আমি লাইভে এসে লাগলে সরি বলবো, আমরা মিট আপ করে ফেলবো, কাজ না করি, বাট আমাদের ফ্রেন্ডশিপটা যেন থাকে। আমার কথা হচ্ছে, ওর সাথে আমার সম্পর্ক 7 বছরের। আমি এরকম কোনো কাজ করব না যাতে মানুষ ওকে নিয়ে খারাপ কিছু বলে বা বলার সাহস পায়। বাট আজকে ও যেটা করলো, এটা আমি কখনো কল্পনা করি না। 7 বছরের সম্পর্কের মাঝে ও আজকে আমাকে এতগুলো মানুষের সামনে বললো আমি এইটা করছি ওইটা করছি। আচ্ছা, সবকিছু ক্লিয়ার করবো, আমরা পয়েন্ট বাই পয়েন্ট যাবো। তো শুভ, কালকে থেকে কন্টিনিউ করো। যখন আমি ওকে ফোন দিলাম, ও তো কথা বলবে না, বিকজ ও অনেক যেটাই হয়েছে, আমি ওকে বললাম যে ভাই যাই হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়। সো ভাই ও শুরু করছে, আবার আমাকেই বলতেছে সব ভুল আমার। তো তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, ও ভুল করছে আমিও ভুল করছি, দুইজনের ভুল আছে। শুভ ভাই তোমার সাথে কথা বলো, দরকার আমি সরি বলবো, তুমি আমার কলে নিবা, ওরে কল দিবা, দেন আমাকে কনফারেন্স করবা, আমি ওকে সরি বলবো। শুভ কি? হ্যাঁ, ওটাই বলছি, কিন্তু বাট ও মিউচুয়াল করতে চায় না, বলতে কোনোভাবেই করবে না। তারপর আন্টি, মানে আমরা আন্টির সাথে যাই, আন্টির সাথে কথা বলি, আন্টির সাথে তো রাকিব আমি কনভারসেশন করে দিই, হ্যাঁ, তখন হচ্ছে রাকিব। তো আন্টিকে ফোনটা রিসিভ করে আমি সবার প্রথমে আন্টির পায়ে ধরে ভাবছি, আন্টি আমি রাগের মাথায় যা হয়েছে, কি হয়েছে সেটাও আমি বলবো, বাট একটা পর একটা। তো শুরুতে আমি আন্টির পায়ে ধরে ভাবছি যে আন্টি যা হয়েছে আমি ভুল করে ফেলছি, এরকম এরকম। তো আন্টিও বলে সমস্যা নেই, আমি তোমার ছেলের চোখে দেখছি। আমি বলছি হ্যাঁ আন্টি, আপনাকে আমি সবসময় আমার মায়ের চোখে দেখছি, আমার এটা করা হয় না, আপনার পায়ে ধরে ভাবছি। এবার আন্টি বলছে আচ্ছা সমস্যা নেই, তুমি একটা ভুল করে ফেলছো, রাগের মাথায় আমাকে একটা কিছু বলে ফেলছো, ওটা সমস্যা নেই, তুমি তো আমার ছেলে। ঠিক এই সময় ওর ভাই ওর মার থেকে ফোনটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে আমাকে বলে কি রাকিব তুই চিনোস না আমি কে?
তুই কি জানোস না আমার ব্যাপারে কিছু? ওর ভাই আমাকে ইনডাইরেক্টলি ঠেক দিচ্ছে, তুই জানোস না আমি কে? কদিন আগে একটা মহিলা আমার মার নামে কি করছিল, পর দেখছোস না কি করছি? ঠিক তার কিছুক্ষণ আগে মেহেদী ওনাকে বলে আমি চাইলে রাকিবকে এক্ষুনি গুম করে ফেলতে পারি। আমি এসব কথাবার্তা কখনো চাইনি পাবলিকলি বলতে বা কিছু। এই কথা বলার পর আমি আন্টির পায়ে ধরে মাপ চেয়েছি, বলছে আন্টি আপনার পায়ে ধরে মাপ চেয়ে আন্টি, আমার ভুল হয়ে গেছে, আপনার সন্তান হিসাবে আমাকে মাফ করেন। আন্টি বলছে আচ্ছা ঠিক আছে। আন্টিকে তো আমরা কথা বলতেছি, আন্টিকে বলছে আন্টি যা আবার হয়েছে দুই বন্ধুর মাঝখানে আমি মাপ চাইতেছি, জান আমারই ভুল হয়েছে, সমস্যা নেই। আন্টি বলতেছে না ভুল ওরও হয়েছে, ও কেন বললো এগুলো? পরে আমি বলছি না আন্টি যা হয়েছে আমি মাপ চাইতেছি আপনার পায়ে ধরে, কারণ আপনার নামে আমি আপনাকে মানে আপনাকে মিন করে আমি কোনো গালি দিতে চাইনি, আমি একটা মুখ দিয়ে একটা বের হয়ে গেছে, আর এটা যে আপনার উপর যাবে সেটা আমি বুঝতে পারিনি। পরে আন্টি বলছে ঠিক আছে সমস্যা নেই। পরে আন্টি কোনোভাবে মানতেছে না যে ও কোনোভাবে মানতেছে না, কথা বলবে না। আমার আম্মুকে রাত 2টা বাজে আমি ঘুমিতে উঠেছি, আব্বুকে। আমার আব্বু এই ব্যাপারে কিচ্ছু জানে না, তারপর আব্বুকে সবকিছু বললাম। আব্বু ফোন দিছে, আম্মু ফোন দিছে, আম্মু কথা বলতেছে যে দুই ছেলের মাঝখানে যা হয়েছে হয়েছে, সমস্যা নাই, এটা আমরা মিউচুয়াল করে দিই। বাট কোনোভাবে মিউচুয়াল করবে না। মেহেদি কি করলো, ওর মার থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা সুইচ অফ করে দিল, আমার আব্বুর মুখের উপর ফোনটা নিয়ে সুইচ অফ করে দিল। আমরা রাত্রে 1 ঘন্টা কালকে ট্রাই করছি, কোনোভাবেই তারা মানবে না, তারা লাইভ করবে, লাইভ করে বলবে। তো এখন হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট আসবো। মেহেদি কিন্তু আজকের লাইভে এই কালকে রাত্রের ব্যাপারে কোনো কিছু বলে নাই। আমি যে কালকে মাপ চাইছি, এত কিছু হওয়ার পর আমার সাথে আমি মাপ চাইছি, সে কিচ্ছু বলে নাই। সে উল্টা বলতেছে আমি নাকি তাকে হ্যারেস করছি। ওকে, আমরা এখন পয়েন্ট টু বাই পয়েন্ট যাবো। একটা মেয়েকে অনলাইনে এভাবে কালার করার আগে একটু চিন্তা ভাবনা করে নিতে হয় যে আমি কার ব্যাপারে কি বলতেছি, যেখানে ওই মেয়ের কোনো দোষই নেই। তো আমি এখন যাচ্ছি অন্তরের বিষয়ে। ওকে, সো অন্তরের সাথে আমার পরিচয় হয় কিছুদিন আগে, হয়তো 3 থেকে 4 মাস। আমার সাথে যখন পরিচয় হয় সবার সাথে পরিচয়, ফুল টিম রাকিব হোসেনের সাথে পরিচয় হয়, খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয় সবার সাথে। এরকম না যে অন্তরের সাথে আমার একাই ফ্রেন্ডশিপ। আর ও যেটা বললো যে অন্তরের সাথে আমার একটু প্রেম প্রেম ভাব ওর মনে হয়েছে, আচ্ছা অন্তরের সাথে যদি আমার প্রেম প্রেম ভাব হইতো, ওর সাথে যদি আমার কিছু থাকতো, আমি কি কখনো সবাইকে নিয়ে যেতাম? আজ পর্যন্ত আমি কোথাও একা যাইনি, যখন যেখানে গেছি আমি সবাইকে নিয়ে গেছি। তো একদিন আমরা ধানমন্ডি যাই কোনো কারণে, তো আমাদের মিট হয়। তো আমি এখান থেকে যাই, আর মেহেদির বাসা যেহেতু মোহাম্মদপুর, তো ধানমন্ডি চলে আসেও, আর অন্তরা ধানমন্ডি চলে আসে, দুজন একসাথে দাঁড়ায় ছিল। আর আমি এখান থেকে গাড়ি দিয়ে ইয়াসিন আমি জয় যাচ্ছিলাম। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমাদের ওই দিন যেতে একটু লেট হয়। তো ও ততক্ষণে দাঁড়ায় দাঁড়ায় অন্তরার সাথে আমার ব্যাপারে, আমার কি বা কি জানি না, আন্তাজে আমার নামে যা যা বলছে ওগুলো বলার মতো না। আর আমি এসব কিচ্ছু জানতাম না যে আমার বন্ধু হয়ে, আমার 7 বছরের বন্ধু হয়ে, বন্ধু সাবজেক্ট পরে ও আমার ভাই, আমি সবসময় ভাইয়ের মতো ভাবছি। আমি নিজে খাটে নিচে ঘুমারে খাটে ঘুম পাড়াইছি, সেই ছেলে আমার নামে যদি এগুলো বলে। তো যাই হোক, আমি কিন্তু জানতাম না অন্তর সাথে কি বলতেছে না বলতেছে, সব কিছু বলছে, কিছু বানায় বলছে, কিছু নিজের থেকে বলছে, আর শব্দ দিতেছে অন্তরা। তো জানি না কি হয়েছে না হয়েছে দুজনের মাঝে ওগুলো হয়েছে ওদের মাঝে। তো আমি গাড়ি নিয়ে আসি, এসে আমি তো আমার মতো ভাই ওদের সবাই নিয়ে আমি কফি খাইতে যেতেছি, ঘুরতেছি, এই জায়গায় যেতেছি ওই জায়গায় যেতেছি। বাট ভিতর ভিতর দিয়ে যে আমাদের মেহেদি ভাই আমার নামে যেগুলো করতেছে সেগুলো কিন্তু আমি কিছু জানি না। তো হয় কি, আমার ইউটিউব চ্যানেলে থেকে অনেকে বলতেছে যে রাকিব ভাইয়া তোমার টি শার্ট আনো, তোমার একটা টি শার্ট আনো, তোমার একটা মার্চেন্ডাইজ আনো। তো আমি ভাবলাম যে আমার একটা ফার্স্ট মার্চেন্ডাইজ আনি, সবাই যেহেতু চাচ্ছে। তো আমি আমার ডিজাইনের সাথে সবকিছু আলাপ আলোচনা করি, আমরা একটা নতুন একটা বিজনেস খুলবো, আমি ট্রাই করতেছিলাম। তো সেই সময় আমি যার সাথে সবকিছু লেনদেন করতেছিলাম বা যা কিছু করছি, ওই লোকটা আমার সাথে একটু 2 নম্বরই করে, সে ডিজাইনগুলো টোটালি কপি করে আর অ্যামাউন্ট নিয়ে একটু ঝামেলা করে, যার জন্য আমার অনেক কষ্ট লাগে। তো ওই লোকটার সাথে আমি কষ্ট পেয়ে লিখছিলাম যে ভাই রে ভাই তোমার এত ট্রাস্ট করছিলাম আর তুমি পিছে পিছে এগুলো করলাম। ঠিক আছে, তো এই জিনিসটা মেহেদি ভাবছে আমি মেহেদিকে বলছি, কিন্তু আমি কিন্তু জানি না মেহেদি অন্তরাকে কি বলছে। তো মেহেদি সাথে সাথে অন্তরাকে মেসেজ দেয় যে অন্তরা আমি তোরে যা যা বলছি তুই কেগুলো মেহেদির রাকিবরে বলে দিছিস? অন্তর বলছে না আমি এগুলো কিভাবে বলবো, তুমি যেগুলো বলছো এগুলো বলে তোমার মায়েরা ফেলবে। এবার বুঝে নাও কি পরিমাণে কথাবার্তাগুলো বলছে মেহেদি হাসান, যাকে আমি 7 বছর আমার বন্ধুর চোখে দেখছি, আমার আপন ভাইয়ের চোখে দেখছি, সেই ভাই। ওকে, আচ্ছা আরেকটা জিনিসও বললো যে অন্তরের সাথে আমার প্রেম প্রেম ভাব। আচ্ছা আমার সাথে যদি একজনের ভালো সম্পর্ক হয়, আমি কি তার নামে গিয়ে বদনামি করবো, নাকি এর পিছনে অন্য কিছু আছে? আচ্ছা যাই হোক বাদ দেন, এখন আমি বলি। তো অন্তরাকে এটা বলছে, অন্তর বলছে না আমি কিছু বলি নাই, ও বলছে আচ্ছা ঠিক আছে। তো এর পর দিন মানে 16 তারিখ, আই গেস 16 বা 15, 16 তারিখে আচ্ছা 16 বা 15 এরকম একটা তারিখ হবে। তো এর আগে মোটামুটি আমরা সবাই একসাথে ঘুরছি, বাট জিতুকে কখনো আমরা কোথাও নেই নাই, কারণ আমরা এতদিন যখনই যে জায়গায় ঘুরছি আমাদের কাজের ক্ষেত্রে ঘুরছি, আমাদের শুটিং ছিল বা আরো কাজ ছিল, যে কারণে আমরা ঘুরছি, ব্লগ ছিল। বাট ঋতু ও বলতেছিল কি ভাইয়া তোমরা তো সবসময় যাও, আমাকে নাও না প্লিজ। তো ঋতুর আশাটা পূরণ করার জন্য আমি ওই দিন ঋতুকে নেই, ঋতু আর আশা যায় আমাদের সাথে। ওই দিন মেহেদি হাসানকে আমরা নিতে পারি না, কারণ একটা গাড়ি তার কত মানুষের জায়গা হবে। তো আমি, ঋতু, ও ও আর অন্তরা আর অন্তরা বোন, আমরা সবাই মিলে আমরা 300 ফিটে একটা জায়গায় যাই ঋতুকে ঘোরানোর জন্য। মেন টার্গেট ছিল ঋতু একটু ঘুরবে। তো ওই দিন আমরা আমাদের নতুন গানের প্রমোশন করার জন্য একটা টিকটক করি, প্লাস আমাদের নতুন একটা গান আসছিল, তো ভাবলাম একটা ট্রিটও দিয়ে দিই সবাইকে।
তো মূল উদ্দেশ্য ছিল এটা, আমাদের গানটা খুব ভালো যাচ্ছিল। তো এখানে গিয়ে আমরা একটা টিকটক করি, তো মেহেদি দেখে, যখন দেখে ঋতু আমাদের সাথে, ওর সাথে কিন্তু মেহেদি নাই। কারণ মেহেদিকে কখন আমি কোনো জায়গায় না রেখে যাইনি, আমার সম্পর্ক ছিল ওর সাথে এরকম। তো ওর এটা দেখে ওর মনে খটকা লাগলো, কারণ ও খটকা লাগার মতো কাজ করছে, এই জন্য কাছে খটকা লাগছে। ও এর পর দিন থেকে সকালে অন্তরাকে ছুরি ছবি দেয়, বিকালে ছুরি ছবি দেয়, সন্ধ্যাবেলা ছুরি ছবি দেয়, রাত্রেবেলা শুটিং এর ছুরি ছবি দেয়। কেন ভাই তুমি ওকে ছুরি ছবি দিবা কেন? দাও। দেখো, এটা নাকি একটা মানুষ নাকি তার স্ন্যাপচ্যাটে স্কোর বাড়ানোর জন্য আরেকজনকে এইভাবে ছুরি ছবি দেয়, আবার ও নিজে লাইভে এসে দেখাচ্ছে, দেখো এই ছুরিটা দেখো। ওই মেয়ে তো এখন ভয় পাচ্ছে যে আমার তো কোনো ভাই নেই, মেহেদি কেন এগুলো আমাকে দিচ্ছে। আর ও মেহেদি ভাবতেছে কি মেহেদির ব্যাপারে ও সব বলেছে, বাট ততক্ষণও আমাকে কিচ্ছু বলেনি। পরে ঋতুর সাথে যখন অন্তরার পরিচয় হয়, ঋতুর সাথে অন্তরার কানেকশন রেখে বলে কি একটু আন্টিকে দাও, তোমার আম্মুকে দাও, একটু কথা আছে। কারণ জানি যে মেহেদির সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। তো আম্মুকে ফোন দেয়, আমাকে ফোন দিয়ে বলে যে আন্টি এরকম এরকম, আমি তো খুব ভয় পাচ্ছি, মেহেদি আমার সাথে এগুলো করতেছে, আমার এগুলো কি করা উচিত। পরে আমি বলে তুমি তোমার সাথে এগুলো করতেছে মানে তোমাকে কেন ছবি ছবি দিবে। পরে ব্যাপারটা অন্তরা আমাকে খুলে বলছে। পরে আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, কালকে তো বাসায় আমি আসছি, আর কালকে রাখিবের ব্লগ আছে, কাজ করো তুমি কালকে আসো, আমি ব্যাপারটা মিট করে দিই, এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। তো আম্মু অন্তরাকে বাসায় আনে, ততক্ষণ আমি কিছু জানি না। পরে আমিও মেহেদিকে বলি যে মেহেদি তো কালকে ব্লগ আছে, আগের দিন বলছিলাম। পরে রবিন মাকে মেহেদিকে আনাই, পরে অন্তর আসে। অন্তর আসার পর আমি তো অবাক হয়ে যে কি হলো আম্মু, ব্যাপার কি। পরে আম্মু বললো যে এরকম এরকম। আমি এটা শুনে আমার মাথা ভেঙে পড়ছে যে আমার বন্ধু হয়ে 7 বছরের বন্ধু তো আমার নামে এগুলো কিভাবে বললো। আমি তখন জাস্ট জেনে আমার মাথা নেই যে যাকে আমি এত পরিমাণের ভালোবাসছি সে আমার নিয়ে এই কাজগুলো করলো। তারপর আমি মেয়েদিকে যাই, জিজ্ঞাসা করি তুমি এগুলো বলছো? ও বলে না আমি এগুলো কি কই না তো, কিছু বলি নাই, অস্বীকার করছে। পরে আমি অন্তরকে ডাক দিই, অন্তর আসো। পরে অন্তর আসে, আসার পর তারপর ও স্বীকার যায়, এক কথা দুই কথা, ও আমার প্রকুইদে আসে, আমি ওর প্রকুইদে যাই। আমি ওকে, হ্যাঁ, রাগের মাথায় আমি ওকে 2টা গালি দিয়ে বসছি, কারণ আমার ফ্যামিলির নামে যা বলছে আমার মায়ের কথাটা যে বলছে এটা আমার সহ্য হয়নি। কারণ আমার মা হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস। আমার মাকে নিয়ে কেউ একটা কথা বলবে এটা সহ্য করতে পারবো না। হ্যাঁ, আমি গালি দিচ্ছি, গালি দেওয়ার আগে আমি এটা কল্পনা করি না যে এটা মেহেদির মার উপর গিয়ে লাগবে, কারণ উনিও আমার একটা মা। এটা আমার ভুল হয়েছে, আমি রাগের মাথায় বলে ফেলছি। পরে এটার জন্য তো ঠিক আছে, আমি কালকে মাপও চাইছি, আন্টি আমাকে মাপও করেছে, বলছে আচ্ছা ঠিক আছে তুই আমার ছেলের মতো ভুল করছিস, করে ফেলছিস। তারপর অন্তরের সাথে ওই ব্যাপারগুলো বলি, ও তো স্বীকার যায়। পরে আগের মাথায় হ্যাঁ আমি ওকে, ও যে বলছে ওকে থাপ্পড় দিছি, হ্যাঁ থাপ্পড়টা এই জায়গায় দিছি যে তোর বন্ধু, তুই আমার একটা বন্ধু, তুই কিভাবে এই কাজটা করলি। ও ফিল করতেছে না, ওর ভুল স্বীকার করতেছে না। বলে হ্যাঁ আমি বলছি, সমস্যা কি, আমি বলে ফেলছি, এগুলো তো সত্যি, মিথ্যা কিছু বলছি, আমি যাবার বলছি, আমি তোমার ভালোর জন্য বলছি, কি সমস্যা কি, তুই অন্তরের আগে প্রেম করো বা প্রেম করবে যেন আমি আগে থেকে জানা রাখছি। ভাই কারোর সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে, থাকুক না, সেটা তোমার বলার লাগবে। আর ওর সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমি কি কোনোদিনও তোমাকে নিয়ে যাব? আমি তো একাই যাবো, একাই ডেটে যাবো না, সবাইকে সব টিম মেম্বারকে নিয়ে যাবো কখনো আমি? হ্যাঁ, আমি রাগের মাথায় আমি কন্ট্রোল করতে পারি নাই, আমি বলছি যে জয় ইউটিউব চ্যানেল জানো, ইউটিউব চ্যানেল আমরা শুরু করছি। এটা বলার 2 সেকেন্ডের মাথায় আমি বলছি জয় না এই কাজ করবি না। জয় সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করছে, পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, মেয়েটা জানে না তোমার পাসওয়ার্ড। ও এটা কিন্তু বলে নাই, জাস্ট বলছে আমি ওর ইউটিউব চ্যানেল নিয়ে নিছি, কিন্তু সাথে সাথে যে ওর ইউটিউব চ্যানেল ব্যাক করছে এটা কিন্তু বলে নাই। প্লাস ও শুধু এটা না, ও আমার নামে অনেক কিছু বলছে যেগুলো আমি এগুলো এখন বলতে চাই না। হ্যাঁ, রাগের মাথায় আমি 2-1টা কথা বলছি, ও যদি অন্তরের কাছে গিয়ে বলতে পারে তাহলে আমি কেন অন্তরের সামনে বলতে পারবো না? হ্যাঁ আমি ভুল করছি, আমি রাগের মাথায় বলতে পারি না, কারণ আমি বুঝতে পারি না রাগের মাথায়, কারণ যাকে আমি এত বিশ্বাস করছি সে যদি আমার নামে পিছিয়ে পিছিয়ে বলে তাহলে আমার কেমন লাগবে। সে বলতে পারছে, আর আমি, হ্যাঁ আমি এখনো স্বীকার করতেছি আমার ভুল আছে, আমি বুঝতে পারিনি। সে এখানে বলতেছে অন্তরা নাকি গেম খেলছে, আসল গেমটা কে খেলছে আমি একের পর এক বলতেছি। সেকেন্ড টপিক হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, ফ্রেন্ডশিপ কে ভাঙছে, আমি নাকি ও? আমার সাথে ওর এত গ্যাঞ্জাম হয়েছে, আমি একটা বার বলি না যে তোর আমি টিম রাখিবসন থেকে বাদ দিছি বা কোনো কিছু। ও আমার থেকে টাকা পাইতো, হিসাব দিছে 1,20,000 টাকা পাইতো, ও আমাকে আসলে 1,20,000 টাকা দেয় না। ইয়াসিন তুমি টাকা হিসাবটা দাও, কারণ প্রথমে বলি ইয়াসিন আমার টাকা পয়সা যা আছে সবকিছু ম্যানেজ করে ইয়াসিন, আমার টাকা আমি নিজে 1 পয়সা ধরি না। বল। উনি বলছে যে ওনার বাইক বিক্রি করার টাকা, ওনার ফোন বিক্রি করার টাকা সব নাকি আমাদের দিছে। আসলে দিছে কিভাবে দিছে, উনি আমি ওনাকে বলছি যে আমাদের কিছু টাকা লাগবে, তো উনি বলছে যে আমার বাসায় টাকা আছে। না, মেইন কথা কি আমার ওইদিন একটু কাজ ছিল, কাজটা মানে আমার কাজটা শেষ হয়ে গেছে, বাসার কাজ, আমাদের অ্যাকাউন্টে টাকা ছিল, মানে আমি টাকাগুলো উঠাইতে পারতেছিলাম না, আমার একদিন সময় লাগবে বা একটু দেরি হবে, এই জন্য ও নিজের থেকে বলতেছে না না সমস্যা নেই তুমি আমার থেকে নাও। আমি বলছি না দরকার নেই মেহেদি, বলে না 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 সমস্যা নেই। তো বলো। তারপর উনি নিজে বাসায় গেছে, বাসায় গিয়ে উনি টাকাটা আইনা দিছে। একবার দিছে 30,000 টাকা নগদ, আরেকবার দিছে 62,000 টাকা। তাহলে কত হয়? তাহলে কত হয়? 92 হয়। তারপর উনি হিসাব দিছে যে 1,20,000 টাকা দিচ্ছে। আমি তোমাকে লাস্ট টাইমে যখন তুমি বলছো যে তোমার টাকাটা প্রয়োজন, আমি তোমাকে জিজ্ঞেস করছি আচ্ছা মামা তুমি আমার কত টাকা দিছো, তুমি আমার হিসাব দিও।
বলছে যে 1 লাখ টাকা দিছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার টাকা আমি মামারে বইলা দিব, তোমার টাকা তোমার আমি তাড়াতাড়ি দিয়ে দিব। তো 1 লাখ টাকা ওই দিনে আমরা দিয়ে দিছি। ওকে, সো ও 1 লাখ বলছে, আমি সাথে সাথে 1 লাখ দিয়ে দিছি। ওর সাথে আমার টাকা লেনদেন ওই দিন আমি ক্লিয়ার করে দিছি। তো আমার আম্মু বলতেছি কি যে মেহেদি তোর কাছে তো এখন 1 লাখ টাকা আছে, তুই এক কাজ কর। ও কিন্তু এটা মেনশন করে না আমি একটু টাকা ব্যাক দিছি। তো আমার আম্মু বলতেছে যে মেহেদি তোর কাছে এতগুলো টাকা আছে, তুই টাকাগুলো নিয়ে দেরি করিস না, তুই চলে যা। তো ও বলছে রবিন নাকি ওকে কোন দিন? যেই দিন এই গ্যাঞ্জাম হয়েছে সেই দিনই আমার আম্মু বসাইছে দুজনকে এখানে বসাইছে, বসায় বলছে যে যা হবার হয়েছে সমস্যা নেই, কেউ কারো মনের ভিতরে কষ্ট রাখো না, কিছু রাখো না। আমি চুপ করে বসে আছি, ও এখানে বসে আছে। ও বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এরকম এরকম। আমি কোনো কথা বলিনি, আমি চুপ করে বসেছিলাম, কারণ আমি যতক্ষণ উৎপাত করছি উৎপাত 2 মিনিট করছি, কারণ আমি মাইনে নিতে পারতেছিলাম না। আমার বন্ধু যারা আমি এত ভাই আপন ভাইয়ের চোখে দেখছি, সে আমার নামে এগুলো বলছে, যারা সবসময় আলগায় রাখছি, যা ওর সিক্রেট কি আমি কম জানি? কখনো কি ওর কোনো গার্লফ্রেন্ডের কাছে কি আমি বলছি? তো যেটাই হোক, ও করছে সমস্যা নেই। আমি সাথে সাথে বলছি আচ্ছা ঠিক আছে, আমি চুপ করে বসেছি, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোতেছে না যে যারা আমি এত বিশ্বাস করলাম সে কিভাবে আমার নামে এসব বললো। যাই হোক, ও বলছে এটা ওর মনে ছিল, ও এটা প্রকাশ করছে। শুধু একজনকে বলে না, আরো কয়েকজন মানুষকে বলছে, যেগুলো আমি জানতে পারছি। সব মিলাই আমি মানে একদম অবাক হয়ে গেছি যে আমি কার জন্য এত ফাইট করলাম এত জীবন। ও বলতেছে ওনাকে আমার জন্য অনেক কিছু করছে, কারণ আমি তোমার জন্য কিছু করি নাই কখনো। আমি কি কখনো কাউকে বলছি? তো পয়েন্ট হলো আমার আম্মু বলতেছে যে তুমি যেহেতু এত টাকা নিয়ে আসছো মেহেদি, তুমি লেট করো না, তুমি চলে যাও। ও বললো যে রবিনকে নিয়ে আসছে, রবিনকে দিয়ে আসে নাই। রবিন দিয়ে আসার জন্য নিচে বাইক নিয়ে দাঁড়ায় ছিল, ওর বাইকে উঠবে না। ও ও রাগের মাথায় গেট জোরে লাগাই দিয়ে চলে ও গেছে। আমাদের গেট জোরে ধাক্কা ধুক্কা দিয়ে চলে গেছে। রবিন বলছে মামা কি যাবা না, কোনো কথা বলে ও নিজের মতো চলে গেছে। ঠিক আছে গেছে, ততক্ষণ কিন্তু আমি টিম রাখি পেছন থেকে কোনো জায়গা থেকে বাদ দেয়নি। আমার কথা হচ্ছে জ্ঞানজাম হইতেই পারে, সমস্যা নেই। ও একটা ভুল করে ফেলছে, সমস্যা নেই। ও ভুল করছে, আমি ভুল করছি, সমস্যা নেই, সব মিট করা যাবে। ও বাসায় গিয়ে স্ট্যাটাস দিছে ইনস্টাগ্রামে। জ্ঞানজামটা কে শুরু করছে দেখেন, স্ট্যাটাস দিছে, একটা মেয়ের ছবি দিছে, সাইডে লিখছে 7 ইয়ার্স কাটা। এখন সব কথা হচ্ছে ওই মেয়ের কাছে গিয়ে কি আমি তোমার নামে বদনাম করছিলাম নাকি তুমি আমার নামে বদনামি করছিলা? এটা আমার প্রথম কথা। দ্বিতীয়টা, ও মানুষকে তখনই জানাইছে যে আমি টিম রাকিবসন থেকে নাকি ওকে বের করে দিছি। ও বলছে আমি টিম রাকিবসন থেকে বের করেছি, শেষ বিদায়টা ভালো মতো দিলেও পারতাম, আমি এভাবে কেন বিদায় দিলাম? আমার পক্ষ থেকে কি কোনো বিদায় দেওয়া হয়েছিল? আমার পক্ষ থেকে কি ওকে কোনো বিদায় দেওয়া হয়েছিল? থার্ডলি, সে তার সব সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সবাইকে আনফলো মারছে। ও চাচ্ছিল এটা পাবলিসিটি হোক, সব সোশ্যাল মিডিয়া থেকে আনফলো মারছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক যা আছে সব জায়গা থেকে আনফলো মারছে। আমার প্রতিটা সোশ্যাল মিডিয়াতে যান, আমি কোনো জায়গা থেকে তাকে এখন আনফলো করিনি, সে আমাকে আনফলো করছে। ইভেন তার যে ইউটিউব চ্যানেল 0 সাবস্ক্রাইবার থেকে আজকে আমি এই জায়গায় নিয়ে আসছি, সে বলতে পারবে সেই চ্যানেল কিছু বুঝতো? আমি ভিডিও এডিটিং, ভিডিও মেকিং, ভিডিওর থাম্বনেইল, ভিডিওর টাইটেল, ভিডিওর ট্যাগ, কভার ফটো, প্রোফাইল পিকচার সব আমার নিজের হাতে তোলা ছিল। ভিডিও তো শুরু তুমি করছিল, সব কিছু আমার নিজের হাতে ছিল। শুধু মেহেদি না, এখানে যে যারা যারা দেখতেছেন সবারগুলো সব আমি নিজে ম্যানেজ করি, ইভেন এখনো। তো ও কি করছে, ওর ইউটিউব চ্যানেল থেকেও আমাদের সরাইছে। দেখেন একটা মানুষ কত তাড়াতাড়ি ভুলে যায় তার পাস্ট, সে তার ইউটিউব চ্যানেল থেকে সরাইছে। কালকে যখন আমরা তাকে ফোন দিই মিউচুয়াল করার জন্য, আমি তাকে অনেকবার সরি বলছি, কারণ ভুল কিন্তু এখানে আমার একা না, তারও আছে কম বেশি। যাই হোক, এখন আমি বলবো যে আমার কোনো ভুল নাই। হ্যাঁ আমার ভুল আছে, আমি কেন তার সাথে তখন এরকম করলাম, কারণ আমি তখন নিতে পারতেছিলাম না, আমি মেনে নিতে পারছিলাম যে আমার বন্ধু কিভাবে এই কাজ করে। আর তাকে কখনো বন্ধুকে দেন সবসময় ভাই চলছে, একটা ভাইকে শাসন করতে পারে না? পারে না একটা ভাইকে শাসন করতে? তো শুভ ভাই যখন তাকে ফোন দিল, সে কোনোভাবেই মিউচুয়াল করবে না, উল্টার ওইটা বলতেছে 3 মিলিয়ন তো আমি বানাই দিয়ে আসছি, বুঝো না? হিজলা সাইজা 3 মিলিয়ন বানাই দিয়ে আসছি। আচ্ছা এটার সাথে হিজলার কি সম্পর্ক হইলো? একটা ছেলে যদি কাউকে এন্টারটেইন করার জন্য একটু মেয়ে ক্যারেক্টার ধরে, তার মানে কি সে হিজলা? হিজলা ওয়ার্ডটা কি এত ইজি? একটা মানুষ হিজলা ওয়ার্ডটা এত ইজিলি কিভাবে নেয়? আচ্ছা ও কি একা মেশাচ্ছে আমাদের ব্লগে? আমরা কখনো মেশাজি নাই। আর ও ভিডিও সম্পর্কে বুঝে কেউ যে বললো যে ও 3 মিলিয়নে ও নিয়ে আসছে, কোনোদিনও একটা ভিডিও ও নিজের আইডিয়াতে বানাতে পারছে আজ পর্যন্ত? ও যে ওর চ্যানেলে ভিডিও বানায়, ইন্ট্রো থেকে শুরু করে এভরিথিং আমার কপি। আমি কোনোদিনও কোনো কথা বলছি জান ওর ইন্ট্রো দেখেন, আমার সিগনেচার শট কপি করা, আমার টাইটেল কপি করা, আমার সবকিছু কপি করা। কেন বলবো? কারণ সে আমার বন্ধু, সে আমার ভাই। আমি কোনোদিনও তার বিপক্ষে কোনো কথা বলি না এবং বলবো না। আজকে কেন বলতেছি দুইটা কথা, কারণ মানুষ আমাকে যে পরিমাণের এখন শুরু করছে আমি নাকি তার সাথে খুব অন্যায় করছি, এটা ওইটা। আর সে বললো তার বয়সের কথাটা, তার বয়স আমার থেকে অনেক বেশি, আমি কিভাবে তার গায়ে হাত তুললাম? ওকে, হাত তোলা সে যেভাবে বলছে আসলে এভাবে কিছু না, জাস্ট এরকম করছে একটা, এটা কিন্তু ওরকম কিছু না। তারপর আমি সরি বলতেছি কারণ আমার উচিত হয়নি। আর বয়সটা যেহেতু বলছে, আমাদের মাঝে কোনোদিনও বয়সের কোনো সম্পর্ক ছিল না, আমাদের সম্পর্ক ছিল বন্ধু, ভাই, সবকিছু। কিন্তু সে যেভাবে আজকে মিন করলো, সে কখনো আমাকে বন্ধুর চোখে ভাইয়ের চোখে দেখতো না, জাস্ট উপর দিয়ে দেখাইতো যে আমি রাকিবের জন্য অনেক কিছু করতেছি, এটা ওইটা। সে আজকে লাইভে বলছো সে আমার জন্য অনেক কিছু করছে, আমি কিচ্ছু করি না। আমাকে কোনোদিনও দেখছেন?
আগামী লাইফটা আমি করছি, আর আগের লাইফে কি আমি বলছি যে আমি মেহেদির জন্য এটা করছি, আমি মেহেদির জন্য ওটা করছি, আমি এটা করছি ওটা করছি? কেন মেহেদির পিছনে কি আমি কোনোদিনও কিচ্ছু করি নাই? রাত 3টা নাই 4টা নাই, তাকে যখনই বলছে আমি নিয়ে আসছি, কোনো জায়গায় তাকে ছাড়া যায়নি। একবেলা যদি খাবার বলেন, এই 6 বছর তাকে রেখে আমি একবেলা খাবার খাই নাই। সে ঘুমে থেকে উঠে 4টা বাজে, আমি ঘুমে থেকে উঠি 12টা বাজে, 12টা থেকে 4টা পর্যন্ত ওয়েট করতাম ও কখন উঠবে, ওকে নিয়ে তারপর আমি খাইতে যেতাম। ওকে জিজ্ঞাসা করেন যদি এটা মিথ্যা হয়, আমি 4 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ ঘুমাইতো ও উঠতো, তারপর ওরে নিয়ে আমি খাইতে যেতাম। আজ পর্যন্ত কাউকে ছাড়াই আমি খাই নাই। ওরা যদি আগে উঠতাম বলতাম তোমাদের কষ্ট হলে যাও, যা খাই আসো, মেয়ে উঠলে আমি ওরে নিয়ে খাবো, একসাথে খাবো। আমি যদি ওই চোখে দেখতাম, আমি কখন ওর জন্য অপেক্ষা করতাম? আমার এইসব এক্সাম্পল গুলো আজকে কেন দিতে হচ্ছে? কারণ আমাকে নিয়ে প্রশ্ন উঠতেছে আমি খুব খারাপ। হ্যাঁ আমি খারাপ, ও ভালো, সমস্যা নেই। আপনারা আমারই খারাপ বলেন, সবসময় আমারই দোষ দেন, সমস্যা নেই। এর আগের লাইভে আমি ওর ব্যাপারে একটা কিছু বলছি নাকি একটা কিছু বলছি? আমি যা বলছি আমি তখন আমার আর অন্তরের ব্যাপারটা ক্লিয়ার করছি, কারণ আমি জানি এটা নিয়ে ভবিষ্যতে আরো সমস্যা হইতে পারে। কারণ অলরেডি অনেক জায়গা হচ্ছে, আমি জানতাম যে মিউজিক ভিডিও আপলোড হলে সবকিছু সমাধান হয়ে যাবে, বাট কিছু সমাধান হয়নি। তো এখন আমরা আরেকটা টপিকে যাচ্ছি। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে, ও বলছে যে আমি নাকি ইউটিউবের টাকা দিয়ে বাড়ি প্লাস গাড়ি করছি। আমার 2টা গাড়ি আমি ইউটিউবে টাকা দিয়ে করছি, প্লাস আমার বাড়ি আমি ইউটিউবে টাকা দিয়ে করছি। আর ও এটাও কালকে শুভ ভাইকে বলছে, রাকিব আগে ভাড়া থাকতো, রাকিবের ভাড়া বাসার থেকে আমি নিজের বাসা উঠে নিয়ে আসি, কইরা দিয়ে আসছি। ও আমাকে এই জায়গায় করে দিয়ে গেছে, আমার গাড়িটারি সবকিছু ও করে দিয়ে গেছে। ওকে ফাইন। তো এখন আমরা সবকিছুর হিসাবগুলো নিব যে আসলে কিভাবে কি ইউটিউবের থেকে এত ইনকাম কি পসিবল। শুভ ভাই তোমাকে, তুমি যদি একটু বলতো তোমাকে কি লাইনটা বলছিল? হ্যাঁ বেসিক্যালি আজকেও তো বলতে হবে যে হ্যাঁ ও লাইভে তো বলছে, তারপর আমরা একটু ক্লিয়ার করি একটা পর এখন একটা। যেটা হচ্ছে ইউটিউব থেকে এত টাকা সম্ভব কিনা তুমি নিজেও জানো, হুম। যেটা তুমি বাইরে ব্লগ করো, যেটা আমি আপনাদের আমার মেইন চ্যানেলে ঢুকে আমার এভরি ভিডিও ওটার আগে তুমি বরিশালের হিসাবটা করো, বরিশাল তোমার ট্যুরে কত খরচ গেছে একটা ট্যুরে? আচ্ছা বরিশালের ট্যুরে আমরা প্রায় গেছি 8 থেকে 9 জন। ওকে সো বরিশালের ট্যুরের খরচটা এসে তুমি একটু দাও আনুমানিক। 60,000 টাকা। 60,000 টাকা গেছে বরিশাল ট্যুরে। গাইস আপনারা বলেন কত টাকা উঠতে পারে? আপনাদের আইডিয়া একটা ব্লগ থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারি? এটা কি দিব? এটা দিব না? হুম। আচ্ছা গাইজ আমি আমার ইউটিউব চ্যানেলটা জাস্ট একটু লগ ইন করতেছি, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ বরিশালেটা আমি যাচ্ছি। হ্যাঁ আমি লাইফ টাইমে গিয়ে দেখাচ্ছি যে আমার টোটাল আর্নিংটা কত হয়েছে ওই ব্লগ থেকে। আমি ইউটিউবে টাকা দিয়ে বাড়ি করছি, গাড়ি করছি, আমার সব আপডেট ও করে দেখেছে। ওকে ছাড়া কখনো আমি আসতে পারতাম না। ঠিক আছে আমি তোমাকে মানি, তুমি আমাকে অনেক সাপোর্ট করছো। আর তুমি একটা কথা বলছো যে শুরু থেকে তুমি আমার সাথে ছিলে, কিন্তু এটা মিথ্যা, এটা সবাই জানে না। শুরু থেকে তুমি আমার সাথে ছিলে না। শুরু থেকে যদি আমার সাথে থেকে থাকে তাহলে যে এই ব্যক্তিটা ছিল। শুধু শুধু মানুষকে মিথ্যা বলে বিভ্রান্তিতে ফালায় না মেহেদি, তোমাকে যেটা আমি কখনো আশা করিনি। হ্যাঁ আমি যাচ্ছি, সমস্যা নেই, আমি এক এক করে দেখাচ্ছি। আচ্ছা বরিশালের ব্লগ, তোমার ব্লগের Not only- পাশাপাশি যে ওনার ব্লগটা তুমি যে করতে বলছো যে মেহেদি আমি যাচ্ছি আমার ব্লগ তো করবি, পাশাপাশি তুই একটা কর যেন আমি আমি যদি একসাথে আপলোড দিতে পারি। হ্যাঁ আমি ওকে বলছি আমি যা খরচ করতেছি সমস্যা নেই, তুই আমার পাশাপাশি ব্লগ করে। এটা থেকে যদি তোর চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে বা তোর যদি আর্নিং হয় তো আমিও খুশি হবো না? তুই আমার ভাই, আমি নিজে খরচ করছি টোটালি, আবার ওরাও ওর ব্লগ করে দিছি। দেখেন সেই মানুষটা আবার আমার নিয়ে আজকে বলতেছে আমাকে নাকি সে বাড়ি গাড়ি করে দিছে। ঠিক আছে এটা কি লাইফ টাইম? ঠিক আছে, হ্যাঁ, দাঁড়াও লাইফ টাইমে যাই। লাইফ টাইমে আছে কারণ Sure? হ্যাঁ শিওর ক্লিক করো এই আচ্ছা ঠিক আছে লাইফ টাইম ওকে। সো আমাদের বরিশালের ব্লগের আর্নিংটা আপনাকে দেখাচ্ছি, জাস্ট দেখেন। ইউটিউবের পলিসির বাইরে যাচ্ছি, তারপর আপনাদের দেখানোর জন্য, প্রুফ করার জন্য আমি যাচ্ছি। আমার বরিশাল লাইভের আর্নিং বরিশালের $214 $214। আপনি যদি 85 করে 85 করে গুণ করেন 18,000 18,000 টাকা। আমার বরিশালের ব্লগের ভিউ হচ্ছে 1 পয়েন্ট কত মিলিয়ন? 1.4 মিলিয়ন, 4/5 15 লাখ, 1.5 মিলিয়ন ভিউ। 1.5 মিলিয়ন ভিউ তো আমি পাইছি কত? $200। দেখেন $200 পাইছি। সে আমাকে বলতেছে আমি নাকি ইউটিউবের টাকা দিয়ে বাড়ি করছি, গাড়ি করছি। সে কি জানে আমি যেখানে আছি এই বাড়িটা আমার আরো 10 বছর আগে করা? সে সবই জানে, বাট আপনাদের সামনে সে এগুলো কিচ্ছু বলেনি। আমার এই বাড়ি আমার বাবার কষ্টের। এই যে দাদা প্লিজটা দাও। এখন আমি যাব আমার নতুন গাড়ির ব্যাপারে। আমি আমার নতুন গাড়িটা নিয়ে খুব ডিপ্রেসে ছিলাম, কারণ আমার নতুন গাড়িটা কিছুই হচ্ছিল না। আমার ব্যবসায় আমি ইউটিউবের পাশাপাশি আমি বিজনেস করি, আমার বাবার বিজনেস আছে, আমার নিজের বিজনেস আছে, সব কিছুই আমি করি। সো ও বলছে আমি ইউটিউব দিয়ে নাকি সব কিছু করছি। তো আমার কথা হচ্ছে আমি এখন দেখাবো, এটা হচ্ছে আমার গাড়ির মানি রিসিপ্ট। ওকে সো এই গাড়িটা বলছে আমি ইউটিউব থেকে করছি, ইউটিউব থেকে কিনছি। আমার গাড়ির দাম হচ্ছে 35 লাখ। 35 লাখ এক বছরে কি 35 লাখ আর্ন করা পসিবল শুধুমাত্র ইউটিউব দিয়ে? সেও তো ইউটিউবিং করে, এটা কি কখনো পসিবল? সে বলছে সে মাসে 8,000 6,000 5,000 চায়, তাহলে আমি কি এক মাসে কি আমি 20 লাখ টাকা কামাই?
আর যে টাকাটা কামাই করে এই টাকার পিছনে কি খরচ নাই? সব কি আমার একাই থাকে? আমি কি কখনো কার পিছনে কোনো খরচ করি নাই? দেখেন, আমার গাড়িটা আমি কিনছি 5 মাস আগে। তো আমার গাড়িটা আমার বিজনেসের কোনো কারণে আমি একটা লস খাই, যে কারণে আমার গাড়িটা আমি আনতে পারতেছিলাম না। 5 মাস আগে আমি গাড়ি কিনছি, সেই গাড়িটা আমার 14 লাখ টাকা শর্টের কারণে আমি গাড়িটা আনতে পারতেছিলাম না। আমি একটা সময় বলছি যে আম্মু আমি আমার গাড়ি না পসিবল না, আমি গাড়ি নিব না। তো আমার আম্মা বলছে কেন তুমি গাড়ি নিবা না? তুমি এত শখ করে গাড়িটা বিদেশ থেকে আনাইছো, 5 মাস ওয়েট করছো, তারপর কেন তুমি গাড়ি নিবা না? আমার আম্মা কালকে বাকি টাকা পে করে গাড়ি আমার বাসায় পাঠাইছে। ওই রিসিপ্টটা কালকে রিসিপ্টটা তারিখটা দেখো। এটা হচ্ছে গতকালের, এই যে তারিখটা দেখেন ভাইয়া। এটা হচ্ছে গতকাল। যারা যারা আছেন একটু তারিখটা দেখেন। সে বলছে এই যে 12 লাখ 4 লাখ। সে বলছে তুমি করলে 2টা গাড়ি করছো, বাড়ি করছো, বাট ও কি জানে আমি যেখানে আছি? আমি তো কখনো এসবের দেখাই না। আমাকে কালকে ওর আম্মু বলতেছে আমাকে আমাদের 2টা বাড়ি আছে, আমাদের 3টা বাড়ি আছে। আন্টি আপনার সাথে তো আমার ওই সম্পর্ক কখনো ছিল না, আমি আপনাকে এটা আশা করিনি আন্টি। যাই হোক, আপনি মুরব্বী মানুষ, এটা বলতে পারেন স্বাভাবিক, কারণ আপনার খারাপ লাগছে, আপনার ছেলের সাথে আমি একটু খারাপ ব্যবহার করছি, এটা স্বাভাবিক। বাট আমারও খারাপ লাগছে যখন সে আমার মাকে নিয়ে 2টা কথা বলছে, আমি নিতে পারি নাই। এর জন্য আমি সরি বলছি। কালকে আমি রাত্রে 1 ঘন্টা সবার কাছে সরি বলছি। উল্টা সে আমাকে কি শুনেছে, তার ভাইকে দিয়ে ঠেট দেওয়া হয়েছে। তার ভাই আমাকে মেসেঞ্জারে বুম করার হুমকি দেয়, ভয়েস দেয়, আবার সাথে সাথে সেই ভয়েস রিমুভ করছে। আমি কি এই কথাটা কোনো জায়গায় প্রকাশ করছি? আমি এত কিছু আমার সাথে করার পর আমি মাফ চাইছি, কিন্তু শুধু এগুলো করেন, এগুলোর বাইরেও আর অনেক কাজ করছে। একজনের কাছে গিয়ে আমার নামে বলছে, সেগুলো আমার সব আমার কাছে আসছে। আমাকে সবাই বলতো যে রাকিব তুই মেহেদী থেকে দূরে থাক। আমার এই কথাটা যে বলতো আমি ওর থেকে দূরে সরে যেতাম। আমার জীবনে আমি একজনকে বন্ধু বানাইছি আমার হোল লাইফে, আর সেই বন্ধুই আজকে আমার বিপক্ষে গিয়ে লাইভ করে। যাকে আমি নিয়ে আসছি, যাকে আমি আজকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছি, সে কি এগুলো সব ভুলে গেছে? আমি কখনো এই কথাগুলো আমার মুখ দিয়ে শুনছেন যে মেহেদীকে আমি ইউটিউবে নিয়ে আসছি? এগুলো আমি কেন বলতেছি? কষ্টে বলতেছি। আমার কোনো কিছু বলার নাই, কারণ আমার সাথে যা হয়েছে সেটা আমি জানি। সব কিছু বলার পরও সে, আমি এতবার এত কিছু করছে, তারপর আমি কালকে মাপ চাইছি। আমি চাইছি সে ফিরত আসুক, সব মিউচুয়াল হোক। সেও জানে সে আমার সাথে অপরাধ করছে। সে তার লাইভে বলতেছে যে আমি জানি এটা কখনো আমাকে আগের চোখে দেখবে না। কেন দেখবে না? তুমি এরকম কাজ কেন করছো? আর সবার কাছে তুমি ব্লেম দিচ্ছ আমি সম্পর্ক ব্রেক করছি। সম্পর্ক ব্রেক করছো তুমি, আমি না। আমি কোনো জায়গায় এত কিছু হওয়ার পর বলে যে মেহেদী তোর সাথে আমার সম্পর্ক নাই। তুমি নিজে বলছো যে আমাকে টিম রিপ্রেজেন্ট থেকে বের করছো, যেখানে আমরা কেউ তোমাকে কেউ কিছু করি না। তোমাকে আমরা আগে যেরকম ভালোবাসতাম এখনো ভালোবাসি, কারণ একদিন হয়তো তুমি আমাদের বন্ধু ছিলে, আসো এবং থাকবা। তোমরা টাকাটা কিভাবে দিতে, মানে সাপোজ ব্লগ করতে চাই? ও আচ্ছা, ভালো কথা। ও বলছে ওকে আমি কখনো কোনো টাকা দেই নাই। এটা এটা একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। ও যে এত বড় মিথ্যা কথা বলবে এটা আমি তাকে দিয়ে কখনো আশা করিনি। উপরে আল্লাহ তো নামাজ পড়ে, বাট নামাজ পড়ে একটা মানুষ এভাবে মিথ্যা কথা বলে আমি জীবনে কল্পনা করি নাই। তাকে আমি যখন যা লাগতো, আজকে তার এটা লাগবে মেহেদী নেই, আজকে তার ওটা লাগবে মেহেদী নেই, আজকে ওর এটা লাগবে নেই, আজকে ওর এত টাকা লাগবে নেই, আজকে আমার এটা লাগবে ইমার্জেন্সি, ওকে কি সমস্যা, দ্বারা দিচ্ছি, সাথে সাথে তাকে আমি দিচ্ছি। বাট সে এখন টোটালি অস্বীকার করতেছে, তাকে আমি কিচ্ছু দিইনি। আচ্ছা, তার চ্যানেলে তো আমি গিয়ে ভিডিও বানাইতাম না, আমার পুরো বাসা দিয়ে দিতাম। আমি কি তার কাছে গিয়ে বলছি মেহেদী আমার টাকা দে? আপনাদের সামনে তো সব কোশ্চেন। আচ্ছা, পাঁচটা যে ক্যামেরা কিনছে ওটার, হ্যাঁ, আরেকটা জিনিস, আমি যদি তাকে ওই চোখে দেখতাম, তুমি তো অন করো, আমি যদি তাকে ওই চোখে দেখতাম, আমি কি কখনো তার জন্য স্পন্সরশিপ আনতাম? আমার যদি কেউ একটা স্পন্সর দিত, আমি বলতাম না আমি একা স্পন্সর করবো না, আমাকে আমার টিম মেম্বার স্পন্সর দিতে হবে, জয়কে স্পন্সর দিতে হবে, মেহেদীকে স্পন্সর দিতে হবে, ঋতুকে স্পন্সর দিতে হবে। ওর জন্য আমি ঋতু সব স্পন্সর কেটে দিতাম, কারণ স্পন্সরের অপশন দিত আমাদের 3টা। আমি ওর জন্য ভিডিও বানাতাম না, বলতাম না এটা মেহেদীকে দেন, এই যেগুলো। হ্যাঁ ওকে, সো মেহেদী হাসান বলছে যে ওকে নাকি আমাদের থেকে কোনো টাকা পয়সা কিছু না, এভরি মান্থ তাকে আমরা স্পন্সর দেওয়ার চেষ্টা করতাম। আমার যখন স্পন্সর হতাম সাথে তার ব্যবস্থা করতাম। এই যে দেখেন 20,000 টাকার স্পন্সর একসাথে, মানে এক উইকে আই গেস। এই যে 20,000 এক মাসে, এক মাসে, এক ওকে মাসে এখান থেকে শুরু, এখান থেকে শুরু। হ্যাঁ, এই যে দেখেন এইটা 17,000, আর উপরটা মেবি খরচ 17,500 টাকা। তারপর এই যে 15,000, 20,000। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের লাস্ট মাসের স্পন্সর। যত টাকা যেখান থেকে আসছে আমি সব দিছি। আমার যদি একটা স্পন্সর আসে, আমি সবার আগে ওর কথা বলছি, আমি বলছি না ওকে দেন, আমরা একসাথে না দিলে আমরা করবো না। আমি এরকম করে করে তার জন্য স্পন্সর নিয়েছি, তার জন্য কি আমি কিচ্ছু করি নাই। আর সে আমার আজকে আমাদের স্পন্সরের, আমরা স্পন্সর নিলাম, সে টাকাতে ক্যামেরা কিনে সে এখন আমাদের নামে ভিডিও বানাচ্ছে। আমি তো বলি নাই মেহেদী তুমি এরকম
কিছু বা তোমার নামে কখনো কারোর কাছে কিছু বলছি, আমি লাস্ট লাইভে বলছি যে আমি চাই না কোনো ব্যাপারে কেউ জানুক, পাবলিক দুইটা কথা বলুক, তোমাকে দুইটা কথা বলুক বা তোমার জন্য আমাকে দুইটা কথা বলুক। আমি চাইছি এগুলো সব আমরা মিট করতে। আমি এটাও চাইছি যে আজকে তো জুম্মার দিন, আমরা সবকিছু একসাথে মিট করি, বসে মিট করি, আমরা লাইভে এসে সবাইকে বলি যে না যা হয়েছে হয়েছে, আমরা মিট করে ফেলছি। কারণ এতগুলো মানুষ চাচ্ছে এই জিনিসগুলো যাতে আমরা মিল হই, বাট সে কোনোভাবে মিল হবে না। তার একটাই কথা, আমার জন্য তোমার 3 মিলিয়ন হয়েছে, আমার জন্য তোমার সব হয়েছে, এইটা ওইটা। আমরা আমাদের টিম, আমরা কখনো কোনো কিছু করি নাই, সে একাই সবকিছু করছে। But রাকিব, তোমাকে আমি এটাও বুঝতে দিয়েছি যে এখন থেকে যদি মিট আপটা হয়েও যায় কালকে, সো একটা এগ্রিমেন্ট করে হ্যাঁ, সবাইকে সেটাই। সবার মানে একটা ভাগ করে দিবা যাতে কেউ খুশি না থাকে। না, আমাদের তো একটা প্ল্যানিং ছিল, উনি নিজেও বলছে যে আমাদের একটা অ্যামাউন্ট সিস্টেম করে দিবে মামা, যেটাতে প্রত্যেক আগে আমি মাসে মাসে জাস্ট টাকা আমি দিবে জাস্ট সবার। হয়তো কি আমি আগে আমার কাছে যখন টাকা থাকতো আমি দিয়ে দিতাম। তো আমি ভাবছি যে এরকম ভাবে না দিয়ে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসি, তো এভরি মান্থ আমি দিয়ে দিব। বাট ও কি করছে, ওই যে আমি যেভাবে ভাবে দিয়েছি ওগুলো হিসাবে রাখে নাই বা ইচ্ছা করে বলে নাই বা ও ভুলে গেছে, আমি জানি না কেন বলে নাই। বাট আমি এই বছর শুরু হওয়ার আগে থেকে বলছি যে সবাই এই সিস্টেমটা করো। ইভেন ওরা সবাই ব্যাংকেও গেছে, কোনো কারণে একটু ডিলে হয়েছে, বাট এর মাঝে যে মেহেদি ওগুলো করবে সেগুলো তো আমি কখনো কল্পনা করিনি। বাট ও করে ফেলছে ওর অজান্তে বা যেটাই, সমস্যা নেই। আমরা তো এখনো বলতেছি আমাদের মনে ওর নিয়ে কোনো কষ্ট নেই, ও যা ইচ্ছা করুক। আমাদের যদি ওর খারাপ লাগে বলুক, কোনো কিছু মনে রাখার দরকার নেই, এরকম পাবলিকলি বলুক। আমাদের খারাপ বানাক আরো মানুষের সামনে, দুইটা মানুষের সামনে। ওর জন্য আমি কি করছি ওগুলো ওর কিচ্ছু মনে নেই, কিন্তু ও আমার জন্য যা করছে ওগুলো সব মনে আছে। আমি কখনো ওর জন্য কিছু করিনি। এখন একটা কথা বলবো, আমরা যেহেতু এতই খারাপ, তার জন্য আমাদের 3 মিলিয়ন হয়েছে। তো আমরা টিম রাকিব হোসেন আজকে থেকে এখন থেকে ইউটিউব থেকে আমরা কুইট করব। আমাদের যা কষ্ট করছি আমরা করছি, সমস্যা নাই। আপনাদের ভালোবাসা আমাদের দিয়ে থাকেন, আমাদের ভালোবাসাই চাই। আমরা চাই না এই ব্যাপার নিয়ে আর মাতামাতি হোক। সে ইউটিউবিং করতেছে, করুক, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সে আপনাদের এন্টারটেইন করবে খুব ভালো মতো, আমরা দোয়া করি। সে আপনাদের আমাদের সাথে না হোক অন্যভাবে এন্টারটেইন করুক। সে তো তার ফেসবুকে স্ট্যাটাসে দিছে যে আমি অন্যভাবে আমার হাসি ফিরে পেতে চাই, আগের বইতে না। কারণ সে গত 6 মাস ধরে চেষ্টা করতেছে আমাদের থেকে আলাদা হওয়ার জন্য। এটা কিন্তু এর আগে কিন্তু সে একটা গ্যাঞ্জাম করছে, আমি কিন্তু সেটা বলিনি। আমি চাইলে তখনও বলতে পারতাম। আমাকে মানুষ গালি দিছে, আমি তারপরও পাবলিকলি ওকে আইনা সুন্দর মতো আমার নিজের ফেসবুক পেজ দিয়ে আমি একটা ভিডিও করে দিছি, যে বুঝেছি যে না ওর সাথে আমার কোনো সমস্যা হয় নাই, ও একটা সমস্যা ছিল। ওর জন্য আমার ব্লগ অনেক পরিমাণে ডেল হইতো। আজকে যদি বলতাম ব্লগ, বলতো যে না আজকে আমার এই সমস্যা, কালকে ব্লগ, না কালকে আমার এই সমস্যা, পরশু দিন ব্লগ, না আরে আজকে আমি পারবো না, আমার একটা এলাকায় গ্যাঞ্জাম হয়েছে তো এরপর দিন ব্লগ। পরে বাইকের সমস্যা, বাইকে এটা চলে বাইকে গেছে, sale করেছে, বাইকে এটা হয়েছে। তারপরে যখন এইভাবে মানে চলতে থাকে, ওনাকে ডাকা হয়, উনি কি করে আস্তে আস্তে মানে বাইক বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তো উনি ইচ্ছা করে বাইকটা সেল করে। আমি বলি কাহিনীটা কখন থেকে শুরু হয়েছে, ইউটিউব চ্যানেলে ঢুকো। আমি অনেক কিছুই না কখনো বলি না, আমি চুপ থাকি। বাট এই চুপ থাকার সুযোগটা নিয়ে না ও অনেক কিছু করে ফেলতেছে। চলতেছে না তো, তোমারটা দিয়ে দেখো তো। ধরো পাইছি। আজ থেকে 5 মাস আগে দেখেন, সে তার বোনের বার্থডেতে একটা ব্লগ বানায়। ওকে, তো এই ব্লগটা বানানোর পর সে সাথে সাথে মানে ডিসাইড করে সে একা একা ব্লগ করবে। তো আমার কথা হচ্ছে তুমি যদি একা একা ব্লগ করো বা কিছু করো সেটা তো আমার কোনো সমস্যা নেই, তুমি করো, আমি তো তোমাকে না করি নাই। তুমি ওইটা করো, ওইটার পাশাপাশি আমাদের সাথে করো। বাট আমাদের সাথে যদি করতে না ইচ্ছা করে তুমি নাও করতে পারো। বাট সে তখন কি করছে, এই কাহিনীটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি করছে, আমি নাকি খুশি হই নাই, তার ব্লগ ট্রেন্ডিং এ আসছে, কেউ একজন খুশি হয় নাই, এটা ওইটা লিখে সে ফেসবুকে লেখালেখি করছে। তো এই সাবজেক্টটা নিয়ে আমার কষ্ট লাগছে যে যার সাথে আমি এতদিন ব্লগ করলাম, ওর চ্যানেলটা আমি শূন্য থেকে এই পর্যন্ত আমি নিজে ম্যানেজ করে নিয়ে আসছি, আমার কি একটু জানার অধিকার ছিল না? সে বলছে, কখন বলছে, যেদিন আপলোড দিবে এর একদিন আগে বলছে যে আমি কালকে ব্লগ আপলোড দিচ্ছি। ততক্ষণ তার ব্লগ সব কিছু করা শেষ। বাট তারপর আমি জিনিসটা মেনে নিচ্ছি, সমস্যা নেই, করতেই পারে, স্বাভাবিক। বাট সে তখন থেকে চাচ্ছিল সে একা একা করবে, বাট সে একা একা করবে, বাট সে চাচ্ছিল না যে সে ডাইরেক্টলি বলুক। এই জন্য সে আলাদা একটা মাধ্যম খুঁজতেছিল অনেকদিন ধরে। আমাদের সাথে লাইভ করা অফ করে দিয়েছিল। এরপর থেকে যখন থেকে ওই ভিডিওটা করে, এরপর থেকে সে লাইভ অফ করছে, সমস্যা নেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এর আগে যে তার লাইভ দিয়ে তার চ্যানেলটা এত দূর আসছে সে সব ভুলে গেছে। সে
লাইভ করবে না, সে ভিডিও বানাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ সে তার একটা পার্সোনাল চয়েস থাকতেই পারে, স্বাভাবিক। তো সে সেভাবে ভিডিও বানাইতো, আমরা বলতাম যে সমস্যা নেই, তোমার চ্যানেলে আমরা ভিডিও বানাই দিই। আমি নিজে আমার ক্যামেরা, আমার মোবাইল যা লাগছে, যখন যা লাগছে আমি তা দিয়ে ভিডিও বানাই দিছি। বরিশালে গেছে, ওর মোবাইল নষ্ট, আমি আমার টিম থেকে মোবাইল দিছি যে নাও ওর মধ্যে ভিডিও করো। আমি যদি এরকম ভাবতাম আমি কখনো দিতাম? তারপর কি হলো, ও তখন থেকে একটু একটু, আমি যদি বলি আজকে ব্লগ, ও পিছায় যেত, আবার যদি বলতাম কালকে ব্লগ, ও একটু পিছায় যেত। এরকম করতে করতে আমাদের ডেলে করতো। এমনও দিন গেছে আমি 15 দিন 16 দিন বসেছিলাম ওর জন্য, ও আসলে দেন ব্লগ করবো। বাট ও কি করছো, ও আমাদের 15-16 দিন বসা রেখা এতদিন বাসায় বাসায় ঘুরে ঘুরে ব্লগ করছে। তখন ওর শরীর খারাপ লাগে না, অসুস্থ লাগে না, সব ঠিক ছিল। বাট সব কিছু আমি মেনে নিছি, কারণ মানুষের শরীর বুঝতেই পারেন যে কোনো সময় ভালো খারাপ থাকতেই পারে, এটা টোটালি স্বাভাবিক, নর্মাল। আমি এইসব নিয়ে কোনোদিনও কোনো মাথা ব্যথা করি নাই। উল্টো আমি আরো বলছি, ও যদি একটু এইসব করে যদি নিজে থেকে কিছু শিখতে পারে তাহলে আমারই ভালো, আমার আর খুশি যে না আমার বন্ধু নিজে থেকে কিছু করতেছে। তখন থেকে তাকে আমি সাপোর্ট করতাম। তারপর আসি, তারা বলতেছে আমি ইউটিউব থেকে অনেক টাকা কামাই, সব আমি একা রাখি। আচ্ছা, ইউটিউব থেকে কত কামাই আপনি তো দেখাইলাম যে 15 লাখে $200। কয়দিন আগে 5-6টা মানুষের বার্থডে গেছে, আমার টিম মেম্বার 6টা, এক একজনের বার্থডেতে প্রায় লাখ খানিকের মতো গেছে। ওরা কত টাকা করে দিছে আমাকে? আমি সবার বার্থডেতে আমার নিজের বিজনেস থেকে টাকাই না, আমি সবার বার্থডে সেলিব্রেশন করছি। কারণ এর আগে শুধুমাত্র আমি আমার বার্থডে করছিলাম, কারণ আমার বার্থডে করার মতো প্লেস ছিল না, ভাড়া বাসায় থাকতাম, ওখানে কিভাবে বার্থডে করবো। তো ফার্স্ট টাইম যখন নিজের বাসায় আসছি, তো আমারও ইচ্ছা ছিল যে সব প্রতিটা টিম মেম্বারের বার্থডে আমি সেলিব্রেশন করবো। তো আমি আমার ইচ্ছা পূরণ করছি, প্রতিটা টিম মেম্বারের বার্থডে সেলিব্রেশন করছি। আমি যদি কাউকে ওরকম চোখে দেখতাম, আমার কি দরকার ছিল এক একজন এক একটা বার্থডেতে লাখখানিক খরচ করার? কোনো তো দরকার ছিল না। ইভেন আমি এইটাও বলছি যে আমি এই বার্থডেতে তোমাকে গাড়ি দিতে পারি না, বাট নেক্সট বার্থডেতে আমি তোমাকে দিব ইনশাল্লাহ। এখন আমি আর কি করবো বলেন? আমি আমার সাথে এত কিছু হওয়ার পরও আমি বলছি আচ্ছা আমারও ভুল হইতে পারে, আমার অজান্তে ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল। আমি এটাও বলছি, ওরও বলছি মানুষ মাত্রই ভুল। ওর ব্যাপারে আমি এটাই বলছি যে আমি কান ধরে ক্ষমা চাচ্ছি, কসম কেটে বললাম ও আসলে আমি এটা নিব, আমি ওই পর্যন্ত বলছি। বাট আজকে ও লাইভে এসে আমার নামে যা বললো, এরকম ভাবে বললো মনে হয় আমি ওকে মেরে ফেলছি। ও যে দেখালো, দেখো তো ল্যাপটপটা দাও তো। এই আপনাদের বিবেকে কি বলে? আপনারা তো আমাকে দেখেন 2-3 বছর ধরে, আমার পক্ষে কি সম্ভব এই একটা ল্যাপটপ দিয়ে একটা মানুষকে মাথায় বাড়ি দেওয়া? বলেন। এই ল্যাপটপটা কি? ল্যাপটপ আমার কাজে, আমার কি এতটুকু জ্ঞান বুদ্ধি নেই? এই ল্যাপটপটা দিয়ে যদি আমি একটা বাড়ি মারি, এই ল্যাপটপটা ঠিক থাকবে কি থাকবে না? এই ল্যাপটপ কি আমি কি রাস্তায় কুড়াই পাইছি? এই ল্যাপটপটা কিন্তু আমার কি পরিমাণের কষ্ট হচ্ছে সেটা আমি জানি। আর তুমি বলছো যে তোমাকে আমরা মেরে ধরে ভিডিও করছি। আচ্ছা, আমরা যদি ভিডিও করার হইতো তাহলে আমরা এগুলো ইউটিউবে আমরা দিয়ে দিতাম, আমরা সবাইকে দেখাইতাম যে মেহেদীকে আমরা বাদ দিয়ে আমরা এগুলো করছি, মেহেদী আমাদের শুনেন, সাথে এগুলো আমি বলি, করছে। আমার ঠিক করার অনেক ইচ্ছা ছিল, বা আমার নিজের থেকে অনেক খারাপ লাগতেছিল যে একটা মানুষের সাথে আমরা এতদিন ছিলাম, সে যেই ভুল করুক, তারা ভুল আছে আমার আছে, কম বেশি থাকতেই পারে, স্বাভাবিক। আমি তাকে 1 ঘন্টা ট্রাই করছি কালকে কথা বলার, শুভ ভাই 1 ঘন্টা ট্রাই করছে, তার আম্মুর সাথে কথা বলছি, মাঝখানে তার ভাই এসে আমাকে ঠেট দিল, সেও বললো সে চাইলে গুম করে নিতে পারে, তার আম্মু আমাদের অনেক ক্ষমতা দেখালো, তার আম্মুর এই জায়গায় ক্ষমতা আছে, ওই জায়গায় ক্ষমতা আছে। একটা মানুষের সাথে যখন মিউচুয়াল করতে যাই হোক, উনি বলছে ওনার সব সমস্যা নেই, আমি এটা মা উনি আমার মা হিসাবে আমি দেখে নিলাম, আমি সবকিছু ভুলে গেছি। আমি বলছি আন্টি আপনার পায়ে ধরে মাপছি, আমি যা হয়েছে আমার উচিত হয়নি। আমি তখন ছোট হয়েছি নিজে, যে আন্টি হ্যাঁ আমারই ভুল, আমার উচিত হয়নি, আমি এভাবে কথা বলা উচিত হয়নি। তারপরও সে আজকে লাইভ করবে। আমার সেই লাইভ করার সমস্যা নেই, আমার তো এতে কোনো বাধা নেই। কিন্তু আমরা ব্যাপারগুলো আমরা একসাথে কাজ করি না করি, আমরা মিউচুয়াল করি, সবসময় যে একসাথে থাকতে হবে কোনো কথা নেই। আমরা যা হয়েছে আমাদের মধ্যে আমরা মিউচুয়াল করে আমার বন্ধুত্ব সম্পর্কটা ধরে রাখি, বাট না, সে কখনোই কোনো জায়গায় ধরে রাখবে না। এখন একটাই কথা বলবো, আমাদের তো এই জায়গায় আসছি শুধুমাত্র আমরা তার জন্য, সে হিজলা সেজে নাকি আমাদের এই জায়গায় নিয়ে আসছে। ওকে, তার কাছে হিজলা হওয়াটা খুবই নর্মাল, বাট আমাদের কাছে এটা খুবই নর্মাল না, এটা অনেক বড় একটা জিনিস আমাদের কাছে। হিজলা কেউ ইচ্ছা করে হতে পারে না, এটা আল্লাহর তরফ থেকে হয়। আর হিজলা হওয়াটা এতটা ইজি না, এটা যতটা ইজি ভাবে সে নিছে। একটা মানুষ চুল লাগাইলে হিজলা হয় না। লাস্ট ব্লগে আমাকেও চুল লাগাইছে, আমাকেও ঘুমটা দেওয়াইছে, পাউডার আমার নাকের ভিতরে অনেক পাউডার ঢুকেছে, সে কষ্ট করছে আমাদের ব্লগের জন্য আমরা বলি, বাট সে একা কষ্ট করছে, আমরা কষ্ট করি নাই। তার একা কষ্ট দিকে আমরা এখানে চলে আসছি। আমার কষ্ট বাদ দেন, জান আমার কোনো কষ্ট নাই, কিন্তু বাকি 3টা মানুষ তো আছে, এই 3টা মানুষ কি কষ্ট করে নাই? ছেলেটার অপারেশন হয়েছে, এরপর দিন চলে আসছে ব্লগ করার জন্য, ওই দিনও মেহেদী আসে নাই, লাস্ট ব্লগে খেয়াল করলে দেখবেন। তখন আমি বলি না, আমি তখন বলছি আমার বন্ধু, ওর ব্যাপারে যাতে মানুষ একটা উল্টা পাল্টা না বলে, তখন বলছি যে মেহেদী অসুস্থ, এই জন্য মেহেদী আসেনি। ওর পেটে ব্যান্ডেজ নিয়ে চলে আসছে, সাথে ভিডিও করছে। আমরা ফ্যামিলি, আমাদের সারা জীবন একসাথেই থাকতে হবে, আমরা ছোট থেকে একসাথে সবাই মিলে বড় হয়েছি। আর ওকেও আমি সবসময় আমার আপন ভাই দেখছি,
আপন ভাই, যাকে ছাড়া আমি একবেলা খাবার খাইতাম না, যাকে ছাড়া আমি কোথাও ঘুরতে যেতাম না, যাকে ছাড়া যে ওরে আমি নিজে বেডে শোয় আমি নিজে নিচে শুইছি, ও বলতে পারবে কোনোদিন নিচে শুইছে? শু ভাই তুমি তো 2 দিন ধরে আসতেছ, আমি কই কই শুই দিন দেখছো না? আর ফ্যামিলির মধ্যে ঝগড়া থাকতেই পারে, আমার কথা ঝগড়া হচ্ছে লাগে হইতেই না। পারে, ভাই ভাই লাগতেই পারে, হয়তো বা তোমার কিছু বলছিল আমার কিছু বলছিল, আমি তো সর্ট আউট করতে চাইছি, এতগুলো মানুষ চাইছে, মানুষ সবার কথা আমি কানে, সবার কথা মেনে নিয়ে আমি আমার ভুল না থাকা সত্ত্বেও আমি বলছি সব ভুল আমার, আমি ফোন দিয়ে বলছি সব ভুল আমার, আমরা সর্ট আউট করি, বাচ্চা কোনো মতে। লাস্ট 2টা দিন ও বলতেছে, পরে কালকে ফোন দিলাম যেহেতু আজকে লাইভে আসবে, আমি এটাও বলছি যে আজকে জুম্মাবার, নামাজটা পড়ে লাঞ্চ করবে, লাঞ্চ করে ক্ষমা চেয়ে আজকে রাতের লাইভটা আমি যাতে বলছি যে আমার বাবা দরকার যে আমি ক্ষমা চাবো, ও অন্তরা সাবজেক্টটা বলছে, আমি বলছি হ্যাঁ, তাও বলছি। আমি বলছি অন্তরা সামনে নিয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাবো, যাও তোমার কাছে যদি ব্যাপারটা লাগছে, ও ওর ও যেটা বলছে ওটা কোনো কিছু না, কিন্তু অন্তরা যে ওর ব্যাপারে জানছে এটা অনেক কিছু হয়ে গেছে। বাট আমি এটা মানে যে ভাই ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড ভালো খারাপ সবকিছু থাকবে, একটা ক্লোজ ফ্রেন্ডের সবকিছু জানার অধিকার একটা ক্লোজ ফ্রেন্ডই থাকে। সো ফ্রেন্ডের আমাদের পক্ষ থেকে কত কল দিছে আপনারা যদি একটু জানতেন তাহলে বুঝতেন, কালকে আমরা 1 ঘন্টা কল দিছি, আমাদের কল কেটে দেয়, ফোন বন্ধ করে দেয়, ফোন ধরে। তারপর লাস্ট টাইম যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, ওর আম্মুর থেকে, আমার আম্মু ওর আম্মুর সাথে কথা বলতেছিল, ওর কান থেকে ফোনটা নিয়ে ফোনটার সাথে সাথে বন্ধ করে দেয়। দেন আমি আমার মোবাইল দিয়ে ওর নাম্বারে ফোন দিই, ওর নাম্বারে এয়ারপ্লেন মোডে ফার্স্টে, এরপর ফোনটা সুইচ অফ করে দেয়। ও যদি মিউচুয়াল করতে যেত বা ও যদি টিম অ্যাক্টিভিশনে ব্যাক আসতে যেত, ও কি কাজগুলো করতো বলেন? ও এরকম কাজ করছে, ও নিজের মুখে বলতেছে, আমি যদি ওই জায়গায় যাই আমাকে কি তার আবার আগের চোখে দেখবে? আমরা কিন্তু এই কথা কল্পনাও করিনি, কারণ দেখেন আমি লাস্ট লাইভে কিন্তু আমি সবকিছু জানি, তারপর আমি বলছি ও যদি আসে আমি ওকে সবকিছু ভুলে যাব। আর ও বলতেছে আমি কেন বললাম না, আমি চাই বলেই তো এই কথাটা বলছি, তাই না? আমি যদি তোমাকে না চাইতাম আমি কি বলতাম ও যদি আসে? আমি চাই বলেই তো এই কথাটা বলছি তোমাকে। আমি প্রচুর কল দিছি কালকে, ও কোনো রেসপন্সই করে, আমার সাথে কোনোভাবে কথা বলবেই না। ও যদি সত্যি আমাকে ভালোবাসতো অবশ্যই আমার সাথে একটা কথা বলতো, কারণ দেখছি আমি এতবার আমি মাফ চাই দিছি। ও আজকে আইসা থাম্বেল তোলে, স্যাড স্যাড রিয়াকশন দিয়ে থাম্বেল তোলে। আমরা তো লাইভে আসছি, আগে লাইভে আসছি না? আমরা কি এরকম করছি? রাকিবের সাথে মেহেদির কি হইল? কন্ট্রোভার্সি, মানে ও কন্ট্রোভার্সি তৈরি করার জন্য মেইনলি এই কাজটা করছে। আর ওর মেইন যে টার্গেটটা ছিল এটা ছিল, ও এরকম একটা লোক চাচ্ছিল যার মাধ্যমে আমাদের সম্পর্কটা ব্রেক করবে, ব্রেক করে ও আমার সব দোষ দিয়ে ও যাবে। ওর টার্গেটটা ছিল গত 6 মাস ধরে এরকম, যতটুকু বুঝলাম ওর কর্মকাণ্ডে। যখন দেখছে আমার সাথে অন্তরে খুব ভালো একটা বন্ডিং, আমাদের সকলের সাথে খুব ভালো একটা বন্ডিং, তখন ও এই মেয়েটাকে ইউজ করছে। এই মেয়েটাকে মৃত্যুর হুমকি দিয়ে, ভয় টয় দেখায়, সবকিছু প্রকাশ করায়, দেন এই মেয়েটাকে এতগুলো মানুষের সামনে কালার করে নিজে দেখাইছে যে তার কোনো দোষ নেই। একটা মানুষ যদি নামাজ পড়ে সে কি কখনো পারে আর একটা মানুষের নামে বদনামি করতে? আমি ধরেন আমি অনেক খারাপ, এখন কি আমি কি ঋতুর কাছে গিয়ে বলবো? ধরেন আমি অনেক খারাপ, এখন কি ইয়াসিন ঋতুর কাছে গিয়ে বলবে রাকিব অনেক খারাপ? সে যদি একটা ভালো মানুষ হয়ে থাকে, তাও আবার কসম দিয়ে, কসম কাট তুই কারোর বলবি না, কসম কাট। তার কর্মকাণ্ডগুলো ছিল কি, ওর কাছে গিয়ে বলবে কসম কাট তুই কারো কিছু বলবি না, আমার কাছে এসে বলবে কসম কাট তুই কারো কিছু বলবি না, মানে আমাদের দুজনের নামে বদনামি করে মাঝখানে সে থাকবে, দুই পক্ষের মজা নেবে সে। আমার আর কিছু বলার নাই, আমরা এখন থেকেই ইউটিউব থেকে কুইট করতেছি, কারণ দেখছেনই তো আমাদের যেভাবে ব্লেম করতেছে, যে কোনো ভাই বলতেছে যে না যা হয়েছে দুজনের মাঝে ভুল হয়েছে, সে সব বেশিরভাগই ভুল বলতেছে। অন্তরা 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 গেম খেলছে, তুমি গেম খেলো না, সবচেয়ে বড় গেম তো তুমি খেলছো। তুমি যদি গেম না খেলতে, কালকে যখন তোমাকে ফোন দিচ্ছি তুমি মিউচুয়াল করলো না কেন বলো? আমি এতবার মাপ চাইছি, তুমি কেন মিউচুয়াল করলো না? তুমি তোমার ভাইকে দিয়ে ট্রেড দাও আমাকে। তুই চিনোস না আমি কে? কি রে রাকিব, তুই চিনোস না আমি কে? আমাদের তো কোনো এরকম কোনো ইচ্ছা ছিল না, আমাদের কথা ছিল আমরা সবসময় একসাথে কাজ করব, বা কাজ করি না করি আমাদের ফ্রেন্ডশিপটা সবসময় ভালো থাকুক। কারণ এখন তোমাকে 2টা মানুষ খারাপ বলবে, আমাকে 2টা মানুষ খারাপ বলবে, শুধু শুধু কি দরকার ছিল? আমি তোমাকে কালকের জন্য অনেকবার বলছি যে দরকার নাই, আমরা সবাই মিউচুয়াল করে ফেলি, ভুল তোমারও আছে আমারও আছে, কম বেশি দুজনেরই ভুল আছে। আমি বলি না একা সব ভুল তোমার, আমারও ভুল আছে, আমি কেন রিয়েক্ট করলাম? আমার খারাপ লাগছে, আমি তো রবট, আমি চুপ করে থাকতাম তাই ঠিক ছিল সব। আর যেটা হোক আমি রাগের মাথায় যা করছি, আমি সাথে সাথে আন্টিকে বলছি আন্টি
আমার এটা উচিত হয়নি, আর একটা গালি যে আপনার উপর যাবে সেটা আমি বুঝতে পারিনি আন্টি। আর সেও তো বলছে, সে বলে নাই, আমারও তো অনেক কিছুই বলছে। এখন আমি আমার কিছু বলার নাই, আমি একটা কথাই বলবো, ইউটিউব আমার সব না। ইউটিউব শুধুমাত্র আমি করতাম, আমার কিছু ভালোবাসার মানুষ ছিল, তাদের জন্য আমি ইউটিউবিং করতাম। তারা আমাদের ভিডিওগুলো অনেক পছন্দ করতো, এই জন্য আমি ইউটিউবিং করতাম। এখন থেকে আমরা ইউটিউবিং করছি না, আমি ইউটিউব থেকে লিভ নিব, কারণ আমি চাই না আর কোনো রকম কন্ট্রোভার্সি হোক। কারণ সে অলরেডি আমার ফ্যামিলি নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছে, মানুষের কাছে গিয়ে এটা ওইটা বলে, এগুলো আমার কাছে খুব হার্ট হয়েছি আমি। যাই হোক, সে অজান্তে করছে, জানতে করছে, এগুলো টোটালি বাদ দিলাম। মানুষ মাত্রই ভুল, আমি তাকে ক্ষমা করে দিলাম, যা হয়েছে সব বাদ। আর আমিও যা করছি এর জন্য আমি আগে লাইভে ক্ষমা চাইছি, এখনো লাইভে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিও। আমার কোনো কিছু যদি তোমার খারাপ লাগে অবশ্যই আমাকে মাফ করে দিবা। আর একটা কথা বলবো, আমি সবসময় তোমার পাশে আছি এবং পাশে থাকবো। তুমি যা করছো, তোমার অজান্তে করছো, জানতে করছো, সেটা আমি সব ভুলে গেলাম। কোনোদিনও কোনো কিছু লাগলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাকে দেখো তোমার পাশে থাকি কি থাকি না। আমার দিক থেকে কোনোদিনও কোনো চেঞ্জ আসবে না। তুমি সবকিছু ভুলে গেলে আমি কখনো কোনোদিন কোনো জায়গা থেকে ভুলবো না। তোমাকে সবসময় ভাইয়ের চোখে দেখছি, সামনে ভাইয়ের চোখে দেখবো। ভাই ছোটখাটো ভুল করতে পারে, সমস্যা নেই, আমি সবকিছু মাথা পেতে মেনে নিলাম। আর আমিও যে ভুল করছি এগুলো আমার করা উচিত হয়নি, আমি কালকেও মাপ চাইছি, আমি এখনো এতগুলো পাবলিকের সামনে মাপ চাইতেছি, এবং আমার হোল টিম তোমার কাছে মাপ চাইতেছে। কারণ তোমাকে দিয়ে, তুমি বলছো তোমাকে আমি কাজের ছেলের মতো রাখছি, এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি যা খাইছি তোমাকে তাই খাওয়াইছি, আমি যা পড়ছি তোমাকে আমি তাই পড়াইছি। এমনও দিন গেছে আমি আমার নিজের ড্রেস তোমাকে পরাইছি, বাট তারপরে তুমি বলছো আমি তোমাকে কাজের ছেলের মতো রাখছি। একটা কাজের ছেলের জন্য কেউ কি কখনো এত কিছু করে? যাই হোক, লাইফে একটাই বন্ধু বানিয়েছিলাম, একটাই বন্ধু থাকবে আমার জীবন। আর কোনোদিন আমি কোনো বন্ধু বানাবো না, কারণ আমার শিক্ষা হয়ে গেছে। কারণ এসব আমি আশা করি নাই কখনো, যা হওয়ার হয়েছে, সমস্যা নেই। তুমি করছো, আমিও করছি, দুজনেই ভুল করছি, দুজনের ভুলেরই আজকে এই পরিণতি। আমি এবং আমার ফুল টিম রাকিব হোসেন, আমরা ইউটিউবিং করবো না, কারণ আমরা আমাদের ব্যবসায় ফোকাস করব। আমি আমার বিজনেস এখন থেকে ফোকাস করব, বিজনেস কন্টিনিউ করব, দোয়া করো। আর তুমি যেটা বলছো যে গাড়ি বাড়ি এসব ইউটিউব দিয়ে করছি, টোটালি মিথ্যা বলছো, রং বলছো। আমার বাড়ি আমার বাবা আরো 10 বছর আগেই করে গেছে বলতে বাবা করে ফেলছে, 10 বছর আগে করছে। এটা একটা বিল্ডিং ছিল, জাস্ট ভিতর দিয়ে আমরা মডিফাই করছি। আমি একটা ছেলে হিসাবে কি আমার বাবার এতটুকু করতে পারি না? আমার ফ্যামিলির জন্য কি আমি এতটুকু করতে পারি না? আমি কি একটা বাসা বানাতে পারি না আমার ফ্যামিলির জন্য? আমার আল্লাহ যদি আমাকে একটা তৌফিক দেয়, আমার বিজনেসে যদি আমি সাকসেস হই, আমি কি এটা করবো না? আপনি কি করবেন না? আপনার বাবা যদি আপনাকে কোনো কিছু দেয়, সেটা আপনি বিজনেস করে যদি একটু সাকসেস পান, আপনি কি আপনার ফ্যামিলির জন্য কিছু করবেন না? অবশ্যই করবেন, কারণ আপনিও চান আপনার মা বাবা ভাই বোন সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমি কখনো আমার গাড়ি বলি নেই, আমার গাড়ি, আমি বলছি আমাদের গাড়ি। আর গাড়ি দিয়ে তো তুমি একা ঘুরো না, আমরা আজ তো পর্যন্ত সবসময় থাকতাম। আজ পর্যন্ত এই গাড়ি নিয়ে আমি কখনো একা ঘুরি নাই। এই যে লাল গাড়িটা কিনছি, 5 মাসে আমি 2 দিনও গাড়ি চালাইনি। এই গাড়ি কালকে নিয়ে আসছি আমি, গাড়ির শোরুমে ছিল, আর ওর বার্থডে দিন গাড়িটা নিয়ে আসছিলাম আমি। ওর বার্থডে এর জন্য আমি ওর জন্য ওটা নিয়ে গেছিলাম, এটা স্পেশাল ফিল করার জন্য ওকে। তাও আবার ওনার বাসার থেকে ও গাড়িটা দিয়ে নিয়ে আসছো। ওর বার্থডের দিন আমার গাড়িতে আমি ওকে বসাইছি, নিয়ে আসছি। কারণ আমি কখনো আমি ওকে কখনো আমার এরকম চোখে দেখি না যে ও যেটা বললো আমি ওকে কাজের ছেলের মতো খাটাইছি বা কিছু। তোমার যদি খারাপ লাগে তুমি তখন বলতে পারতো, রাকিব তুমি আমাকে এত কষ্ট করাচ্ছ কেন, আমি এটা মেনে নিতে পারতেছি না। তখন তো আমি বুঝতে পারতাম যে না, আসলে ছেলেটার মনে হয় কষ্ট হচ্ছে বা কিছু। তোমাকে তো আমি এরকম কোনো কষ্ট দেও নাই। আমার মাসে কয়টা ব্লগ থাকতো আপনি একটু চেক করে দেখেন তো, আমি মাসে কয়টা ব্লগ করছি? জাস্ট 77 ভিডিও করছি, আর ম্যাক্সিমাম গেলে এক মাসে আমি 4টা ব্লগ আপলোড দিছি। নর্মালি আমার ব্লগ আপলোড হয় মাসে 2টা 3টা, কোনো সময় যদি অডিয়েন্সের একটু বেশি চাপ থাকে আমি 4টা দেওয়ার চেষ্টা করি। এখন আমি আর কি করবো, আমার আর কিছু করার নেই। এতগুলো মানুষের সামনে যখন আমাকে বললো আমি খারাপ, আর মানুষও সেটাই, অনেকে দেখলাম অলরেডি আমাকে কমেন্ট করা শুরু করছে, রাকিব তুই অন্তরার জন্য মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করছো। কিন্তু আপনারা সত্যিটা কি জানেন? মেন কাহিনী তো, ভিতরে কাহিনী তো কিচ্ছু জানেন না। আমরা যেটা বলি ওইটাই আপনারা বুঝতে পারেন, বাট ভিতরে আমাদের মাঝে কি চলে এটা তো জানেন না আপনারা। শুধু শুধু একটা মানুষকে ব্লেম দেওয়ার কোনো মানে হয় না। মেহেদি অন্তরাকে ইউজ করে আমাদের ফ্রেন্ডশিপটা ব্রেক করছে, ওইটা আরো 6 মাস ধরে চাচ্ছিল। আমি কোনোভাবে এটা হইতে দেই নাই। আমি বলছি যে না, আমাদের ফ্রেন্ডশিপ ব্রেক করা যাবে না। আমি সবসময় সরি বলছি, আমি বলছি বন্ধুদের মাঝে এটা হইতেই পারে। লাস্ট লাইভে আমি বলছি যে 2 বন্ধুর মাঝখানে মনোমালিন্য তো হইতেই পারে, তাই বলে কি আমরা ফ্রেন্ডশিপ ব্রেক করে ফেলবো? ও আমার বাসা থেকে যাওয়ার সাথে সাথে সবাইকে আনফলো মারছে। সবাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে, ওর ইউটিউব চ্যানেল থেকে, ব্যানার থেকে আমাদের সাথে সাথে সরাই ফেলছে। ফেসবুক পেজ থেকে আমাদের সাথে সাথে সরাই ফেলছে। আমাদের পেজে এখনো উনি আছে।
আমাদের প্রত্যেক দিন আমার cover ফেসবুক আছে। পেজ, আমার ইউটিউব চ্যানেল সব জায়গায় যে দেখেন এখন আমি তাকে রাখছি। আমি যদি এসব চিন্তা ভাবনা করতাম যে ওকে আমি আর কখনো আনবো না বা কিছু না, আমি কি তাহলে তাকে রাখতাম? সবচেয়ে বড় কথা, আমি কি তাহলে কাকে তাকে কল দিতাম? হ্যাঁ, ভুল দুইজনেরই আছে, দুজনেরই উচিত ছিল এটা সমাধান করার, আর আমি চাইছি আমার পক্ষ থেকে এটা সমাধান করতে, বাট সে কোনোভাবে এটা সমাধান করবে না। সে চাচ্ছে না, সে চাচ্ছে এখন সে তার বন্ধুদের সাথে ব্লগ বানাও। আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি তোমার বন্ধুদের সাথে ব্লগ বানাও, আপুদের সাথে ব্লগ বানাও, আমার তো কোনো মাথা ব্যথা নেই, করো, আমি কি তোমাকে না করবো বলো? বাট তুমি এইগুলো করার জন্য আমাকে এতগুলো মানুষ সামনে আইসা এটা এটা করলা, আমি তো তোমাকে লাস্ট লাইভে কিচ্ছু করিনি তোমার নামে। আমি বলছি ওকে একটা কাজ করছে যে কাজটা আমার পছন্দ হয়নি। তারপর আমি এটাও বলছি মানুষ হিসাবে ভুল করতেই পারে, পারে না? মানুষ তো সব তার একদম ফেরেশতা না, আমরা ভুল করতেই পারি, আমি ভুল করতে পারি, ও ভুল করতে পারে। আমার একটাই কথা, আমি যা করছি আমি আমার থেকে ক্ষমা চাচ্ছি, আমি চাচ্ছি না এই জিনিসটা আর বাড়াবাড়ি হোক। মেহেদী হাসানের কাছে আমরা হোল টিম আজকে ক্ষমা যাবো, সবাই ক্ষমা চাবো মেহেদী হাসানের কাছে। আমরা হোল টিম মেহেদী হাসানের কাছে ক্ষমা চাচ্ছি, তাকে আমরা অনেক কষ্ট দিচ্ছি, আমাদের অজান্তে আমরা বুঝতে পারিনি, আমাদের মাফ করে দিও মেহেদী হাসান। মেহেদী ভাই আমাদের মাফ করে দিও, কারণ এখন তো তুমি আমাদের মাঝে বয়সটাও টেনে নিয়ে আসছো। তোমাকে আমি আগে ভাইয়া বলতাম, শুরুতে ভাইয়া যেরকম বলছি, তোমার সাথে আমার শুরুটা হয়েছে ভাইয়া দিয়ে, শেষটা হোক আমাদের ভাইয়া দিয়ে। ভাইয়া তুমি ভালো থেকো, তোমার জন্য শুভকামনা রইলো, সবসময় তুমি আগাও, সামনে দিকে যাবো, আমি সবসময় তোমার পাশে আছি। কোনোদিনও কোনো সমস্যা হলে আমাদের বলবা, আমরা তোমার পাশে থাকি কি থাকি না তুমি সেই জিনিসটা দেখো। আর যা হওয়ার হয়েছে, আমি চাই না এই জিনিসটা আর কোনো বাড়াবাড়ি হোক। মেহেদী হাসান ভাইয়ার কোনো ভুল নাই, সব ভুল আমার একা এবং আমার হোল টিমের। আমরা তাকে দিয়ে অনেক কষ্ট করেছি, এর জন্য আমরা কান ধরে সরি বলছি আপনাদের সবার কাছে, অডিয়েন্সের কাছে কান ধরে সরি চাচ্ছি, আমাদের মাফ করে দিন। আর আমিও চাই না আর ইউটিউবটা কন্টিনিউ করতে, কারণ ইউটিউব দিয়ে আমার সব কিছু না, সে আজকে অনেক কিছুই বলছে, আমি ইউটিউব দিয়ে বাড়ি করছি গাড়ি করছি, এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, আমি এত কষ্ট করি, বাট সে কোথা থেকে বুঝলাম না কোন জায়গার কোন টপিকটার ভিতর ঢুকাই দিল যে আমি ইউটিউব দিয়ে গাড়ি করছি বাড়ি করছি। তাহলে সেও তো ইউটিউবিং করতেছে, দোয়া করে সেও গাড়ি করুক বাড়ি করুক, দোয়া করি, কারোর সাথে অহংকার করো না, কেউ যদি কিছু করে তার পাশে থাকবা, তাকে সাপোর্ট করবা। একটা কথা বলবো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেবেন মেহেদী হাসান, আমি আর ইউটিউবিং করছি না, এতগুলো মানুষ সামনে সবার সাথে সামনে আমি ক্ষমা চাচ্ছি, আমি খারাপ, আমি একটা মেয়ের জন্য, ও যেটা বললো আমি নাকি একটা মেয়ের জন্য ফ্রেন্ডশিপ ব্রেক করছি, এখন আপনারাই ভাইবেন যে ফ্রেন্ডশিপটা কে ব্রেক করছে, কে মেয়ের কাছে গিয়ে গুটিবাজি করছে, আমি নাকি মেহেদী হাসান? আমার থেকে ওই মেয়েটা কিভাবে ওর কাছে বেশি হইলো? 7 বছরের ফ্রেন্ডশিপ ছিল তার সাথে আমার, সে আমার নামে কিভাবে বলতে পারলো আরেকজনের কাছে? হ্যাঁ আমি খারাপ, ধরেন আমি অনেক খারাপ, আমার অনেক সিক্রেট, অনেক খারাপ খারাপ সিক্রেট আছে, এর জন্য কি সে বলতে পারে এটা? বলেন আপনি কি পারবেন? আপনার তো বন্ধু বান্ধব আছে, অবশ্যই আছে না? আপনার নিজের কাছে কি খারাপ লাগবে না যে আমি, ধরেন ও যেটা বলছে অন্তরের সাথে না হলে আমার একটু একটু ভালো ভালো সম্পর্ক, ও যেটা বলছে ওর কথা মতোই, ওর সাথে যদি আমার কিছু হইতে যায় তাহলে কি আমি কি ওর কাছে কি ওর তারিফ করবো নাকি বদনামি করবো? ও যেটাই বলছে আমার সামনে বলতো, আমার কোনো কষ্ট লাগতো না। আর আমিও যেটা করছি বুঝি নাই, রাগের মাথায় অন্তরের সামনে ওকে 2-1 কথা বলছি, এর জন্য আমি কান ধরে সরি বলতেছি, আমি আমার ভুলটা বুঝতে পারিনি, আমি রাগের মাথায় 2-1 কথা বলছি, পরে আমি সাথে সাথে তোমাকে সরিও বলছি। আর ওর যেটা বলছিল ইউটিউব চ্যানেলের কথা, ওর ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড পাল্টাতে বলছি, আমি সাথে সাথে আবার 2 সেকেন্ডের মাথায় বলছি জয় না, পাসওয়ার্ড দিয়ে দাও, সাথে সাথে জয় ওকে পাসওয়ার্ড সাথে সাথে দিয়ে দিছে। যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভুল তোমারও ছিল আমারও ছিল, আমাদের দুজনেরই ভুল ছিল, আমিও চাইছিলাম এই ভুলটা আমরা সর্ট আউট করতে, পাবলিকলি না আনতে, বাট তুমি চাও নাই, সেটা তুমি বলা উচিত ছিল, বাট তুমি লাইভে সেটা কিচ্ছু বলো না, কালকে রাত্রের কথা তুমি কিচ্ছু মেনশন করো নি, তোমার উচিত ছিল কালকে রাত্রের কথাটা মেনশন করা। সেটাকে বক্তব্যকে মিউচুয়াল তো করতে চাই আমি অন্তত আমার পক্ষ থেকে মিউচুয়াল করতে চাইছি, বাট তার পক্ষ থেকে রেসপন্স ছিল নো, আমি আর কখনো তোমাদের এখানে যাব না। আমি চাইছি তুমি আমার সাথে না আসো, বাট মিউচুয়াল তো করতে পারতা, তাই না? আমরা তো মানুষকে বলতে পারতাম। আশা দেওয়ার জন্য তুমি তো যাইতে চাইলে আজকে কালকে। আমি নিজের থেকে বলছি যে আমি যাই, আমরা কালকে তো জুম্মার নামাজ, আমরা এসে লাঞ্চ করি, আমি তোমার কাছে ক্ষমা চাবো। শুভই বলতেছি রাকিব ক্ষমা চাবে, সমস্যা নেই, তোমার কিছু বলা লাগবে না, রাকিব ক্ষমা আমি চাবে। চাইছিলাম যে আজকে মেহেদী লাইভটা করুক, রাকিব ওইখানে থাকবে, ক্ষমাটা চাইতো, যা ভুল বাজে হয়েছে কাজ করুক না করুক, ফ্রেন্ডশিপটা যাতে থাকতো, কারণ তো যাই হোক, আমি একটা কথা বলবো, ভুল দুই পক্ষেরও ছিল, আমার থেকে হয় বেশি না ওর থেকে বেশি, কম বেশি দুই পক্ষেরও ছিল, এবং আমি আমার থেকে চেয়েছি মিউচুয়াল করতে, বাট সে কোনোভাবেই চায় নাই, সে চাইছে একা করতে, এবং সে একা করুক, আমার কোনো সমস্যা নেই। আর আমিও যা করছি তার জন্য আমি কান ধরে সরি বলে নিই, আবার আন্টির পায়ে ধরে আমি মাপ চাইছি, কলেজে আন্টি আমি যা করছি বুঝিনি, আন্টি আমাকে মাফ করে দেন ছেলের মতো। আন্টি বলছে সমস্যা নেই, তুমি আমার ছেলে, মেহেদী যেমন তুমি আমার কাছে তেমনই, তুমি একটা রাগের মাথায় বলে ফেলছো, সমস্যা নাই। তো যাই হোক, আমি চাইছিলাম যে অন্তত এই বছরটা হইলেও আমি ইউটিউব কন্টিনিউ করবো, বাট আমার পক্ষে মনে হচ্ছে না আর পসিবল হবে।
আমিও চাই না, কারণ এত কথা আমি নিতে পারি না। সবচেয়ে বড় বড় কথা হচ্ছে আমি কোনো কথা নিতে পারি না। আমাকে নিয়ে মানুষ উল্টাপাল্টা কথা বলুক। কয়দিন ধরে তো দেখতেছেন যে কিছু মেয়ে আমাকে অন্তরার সাবজেক্ট নিয়ে অনেক পরিমাণে হ্যারাস করতেছে, যে আমি বাটপার, আমি যাদের সাথে বাটপারি করছি আমি ধোকা দিচ্ছি, বাট তারা বুঝতে পারে না এটা একটা প্রমোশনাল ছিল। আমি যখন এক্সপ্লেন করছি আমি জানতাম যে মিউজিক ভিডিওটা আসলে সব ঠিক হয়ে যাবে, বাট মিউজিক ভিডিওটা আসার পরও কিছু কিছু মানুষের কনফিউশন ছিল। আমি লাস্ট লাইভে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছিলাম। আর একটা কথা, মেয়ের মানে বেসিক্যালি রাকিব এখন কাকে ভালোবাসবে বা কাকে বিয়ে করবে সেটা সম্পূর্ণ তার উপর। এখন কেউ মানে অবশ্যই কেউ কারো মন ভাঙবে অথবা কারো ভালো লাগা তৈরি হবে, সবার মন রাখা তো সম্ভব হবে না। যাই হোক, হয়তোবা ও কখনো আমার মোবাইল, ও যেটা বললো ও আমার মোবাইল নিচে কখনো দেখেনি ইউটিউব আর্নিং কত বাকি, এর জন্য ওর হয়তোবা মিস্টেক হয়েছে। ও বুঝতে পারেনি, ও ভাবছে যে ইউটিউব থেকে আমার অনেক টাকা হয়, এরকম কিছু। ও সবই জানতো, বাট তারপর ও কেন বুঝলাম না। তো যাই হোক, কি বলবো, আমার আমার মানে কিচ্ছু বলার নেই, কারণ আমার মনে হচ্ছে আমি যেটাই বলতেছি ওটা আমার বলা উচিত না, কারণ আমি ওকে ফ্রেন্ড ভাবতাম। আমি চাই না কখনো পাবলিক ওকে নিয়ে দুইটা কথা বলুক বা আমাকে নিয়ে দুইটা কথা বলুক। আমার ফ্রেন্ডশিপ ব্যাপারে আমি চাইছি আমাদের ফ্রেন্ডশিপটা থাকুক না থাকুক, সবসময় এটা ম্যাজিকের মতো থাকুক, কারণ আমাদের এই বন্ধুত্বটা অনেক মানুষ পছন্দ করতো, অনেক মানুষ ট্রাই করছে আমাদের মিলানের। এভরি পোস্টে কমেন্ট করছে যে রাকিব তুমি মিলে যাও, ওর পোস্টে কমেন্ট করছে মেহেদি যা হয়েছে ভুলে যাও, তুমি পাবলিকলি আইনো না ব্যাপারগুলো, তোমরা মিলে যাও। বাট ও শুভ ভাইকে কালকে বলতেছে পাবলিক নাকি খালি আমাকেই গালি দিচ্ছে, ওকে কিচ্ছু বলছে না। পাবলিক বলছে যে মেহেদি দেখো, রাখি তোমার একদিনের হলো বন্ধু, ও ভুল করতেই পারে, স্বাভাবিক, ও ভুল করতে পারে। ও যদি ভুল করেও থাকে তুমি যাও প্যাচ আপ করো, সব কিছু মিউচুয়াল করো, বাট ও কোনোভাবে মিউচুয়াল করতে চাচ্ছে না। ও এটা পাবলিকলি বলেও না যে আমি কালকে ওকে কল দিছি। আমি অনেক কল দিচ্ছি, ও কোনোভাবে আমার কল রিসিভ করেনি। তো যাই হোক, আমি সবার কাছে আবারও মাপ চাচ্ছি। লাইফটা অনেক বড় হয়ে গেছে আর আমি চাচ্ছি না এটা কন্টিনিউ হোক। শেষবারের মতো মেহেদি হাসান ভাইয়াকে আমি কান ধরে সরি বলছি, আমাকে মাফ করে দিন ভাইয়া। আর আপনি মানুষের সামনে এটা বললেন না যে অন্তরার জন্য আপনার আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে। আপনি নিজে ফ্রেন্ডশিপ নষ্ট করছেন, একটা মেয়ের কাছে গিয়ে আপনার 7 বছরের ভাই বন্ধু তার নামে বদনাম করছেন, এবং সেটা প্রকাশ্যে আসছেও, এবং আপনি আপনার লাইভে বলছেন। তো আমি চাই না এই জিনিসটা নিয়ে আর বাড়াবাড়ি হোক, কারণ আমি এই জিনিসটা খুবই হেট করি মেয়ের ব্যাপারে নিয়ে, কারণ এগুলো নিয়ে অনেক সমস্যা হয়। তো যাই হোক, আপনি ভালো থাকেন, সবসময় দোয়া করি ভাইয়া, আমাদের জন্য দোয়া করেন, এবং আমরা সবসময় আপনার জন্য দোয়া করব। আপনি লাইফে অনেক শাইন করেন। আর আমি এখন থেকে ইউটিউব কুইট করতেছি, আমি আর ইউটিউবিং করব না। আপনি ভালো থাকেন। টিম রাকিব হোসেন আজকে এখান থেকে ব্রেক নিচ্ছে, আর তারা ইউটিউব করবে না, ইউটিউব থেকে তারা লিভ নিচ্ছে। ভালো থাকেন, সামনের দিকে আগান। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে কখনো কার পিছিয়ে কথা বলবেন না, কারণ এটা যেই ব্যক্তির নামে বলবেন সেই ব্যক্তি অনেক হার্ট হবে। হয়তো আপনি বুঝেন না, কারণ আপনার সাথে এটা হয়নি, যার সাথে হয়তো সে বুঝে কেমন লাগে। একটা মানুষকে ট্রাস্ট করে, যে মানুষটাকে ভাইয়ের থেকে বেশি ভালো না, সেই মানুষ যখন আমার পিছনে দুই একটা কথা বলবে তখন কিন্তু আমার স্বাভাবিক খারাপ লাগবে। আপনার নামে যখন কেউ বলবে তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার একটা মানুষের তখন কেমন লাগে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, হোল টিম রাকিব হোসেন বিদায় নিচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা যা এতদিন আমাদের পাশে ছিলেন সবাইকে অনেক অনেক পরিমাণে ভালোবাসা রইল। আমাদের কোনো ভুলে থাকলে ক্ষমা করে দিবেন। কখনো এক পক্ষের কথা শুনবেন না, দুই পক্ষের কথাই শুনবেন। আর আমি চাচ্ছি না এই জিনিসটা নিয়ে আর বাড়াবাড়ি হোক। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আমি যাতে বাবা মায়ের জন্য কিছু করতে পারি। আমি এখন থেকে আমার বিজনেসে ফোকাস করব, আমি আর এই অনলাইন বেসে নাই। সো আপনাদের সাথে যদি কখনো বেঁচে থাকি, দেখা হলে হতেও পারে, না হতে পারে। সবসময় ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিয়েন, আর দোয়া করেন যাতে আমি আমার বিজনেস আরও সাকসেস হতে পারি। তো আজকের মতো আমরা এখানে থেকে টিম রাকিব হোসেন ইউটিউব থেকে কুইট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমাদের কোনো ভুল হয়ে থাকলে আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। আর আমি যাওয়ার আগে মেহেদি হাসান ভাইয়ার থেকে ক্ষমা চাচ্ছি, ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিন। আমি যা করছি বা আপনি যা করছেন দুজনের ভুল ছিল, বাট আমি মনে করি আমারই ভুল বেশি ছিল, কারণ আপনি বড় ভাইয়া, আপনি সব কিছু করতে পারবেন। আমি বুঝতে পারিনি ভাইয়া, মাফ করে দিন ভাইয়া। আপনাকে সবসময় ভাই, আমি কখনো ভাবি নাই ভাই আপনি এরকম করবেন, বাট হয়ে গেছে। আপনার ভুলে হোক বা যেটাই হোক, বা আমারই ভুলে হোক, যেটাই হোক, আমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে চাচ্ছি না ভাইয়া। অ্যান্ড প্রিয় দর্শক, আপনারা যারা যারা আছেন, আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করছি মিউচুয়াল করার জন্য। কালকে আমি 1 ঘন্টার উপর ট্রাই করছি, বাট কোনোভাবে সে মিউচুয়াল করবে না। আমি চাইছি যে আমার ফ্রেন্ডশিপটা যত কিছু হোক ধরে রাখার জন্য। আমি আমার থেকে অন্তত বলতে পারবো যে অনেক ট্রাই করছি, বাট সে আমাকে রেসপন্স দেয় না। আমার শুধু আমি না, আমার বাবা মাও চেষ্টা করছে, আমার ম্যানেজার ভাইয়াও চেষ্টা করছে, বাট সে কারো কথাই শুনবে না, কারো কথায় কোনো রেসপন্স করবে না। সমস্যা নেই, হয়তো বা তার ব্যক্তিগত ডিসিশন, সে নিতেই পারে, স্বাভাবিক।
সেটা তার পার্সোনাল চয়েস, বাট আমার থেকে আমি আপনাদের জানালাম যে আমি চেষ্টা করছি। সে আমার মুখের উপর, আমার বাবা আমার মুখের উপর ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দিয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি আর একটু বাড়াবাড়ি করতে চাচ্ছি না, যা হয়েছে হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে বাবা মায়ের জন্য কিছু করতে পারি, আপনাদের জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ গাইজ, প্রতিবারের মতো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইজ, বাই।